বা গিটার না বাজালেও এই অভিজ্ঞতাটা থাকতে পারে যে when we stretch a string, মানে আমরা যদি একটা দড়িকে বা একটা সুতোকে ধরে টানি তার লেন্থ বরাবর, তাহলে তার ধরা যাক এটা তার অ্যাক্সিয়াল ডিরেকশন বরাবর যদি আমরা তাকে টানি কোনো টেনশন দিয়ে, তাহলে যখন আমি তার ল্যাটারাল ডিরেকশনে কোনো ফোর্স দিই, তার স্টিফনেসটা বেড়ে যায়। ওকে, মানে যতই টানটা বেশি হবে তত বেশি স্টিফনেস হয়, তাই তো? এই এই বিষয়টা মানে এটা কি ইনটিউটিভলি ভাবতে অসুবিধা হচ্ছে? এটা কি ফিল করা যাচ্ছে যে একটা দড়িকে দুজন দুদিক থেকে টানছে, 3 নম্বর জন এসে মাঝখান থেকে টানার চেষ্টা করলো, হিউড ফিল সাম রেজিস্ট্যান্স। এবার যদি আরো বেশি টান দেওয়া হয় তাহলে দ্য রেজিস্ট্যান্স উড বি ইভেন মোর। এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইফ দ্যাট সাউন্ডস রিজনেবল, আমরা একটু দেখি যে এর পেছনে ম্যাথমেটিক্সটা কি। মানে ধরো, এই ছবি আঁকতে গেলে এক সমস্যা। একটা ক্যান্টিলিভার বিম আছে আমার, ঠিক আছে? তাতে আমি এন্ডে একটা ফোর্স দিয়েছি পি, ঠিক আছে? আমরা জানি, কেটে দাও তো, কেটে দাও। আমায় কেউ কল করলে? না, আমরা করিনি স্যার। ওকে ওকে, সো আমরা জানি তার ডিফ্লেকশনটা কত হয়, এন্ড দ্যাট ডিফ্লেকশন ইজ PL কিউব বাই 3EI। ওকে, সো আমরা যদি একটা স্টিফনেস ডিফাইন করি which would be the force by deflection, okay, that expression should be 3EI by L cube। এটা হচ্ছে তার এক্সপ্রেশন স্টিফনেসটা। এবার ধরা যাক এর সাথে সাথে আমি এই বিমটাকে অ্যাক্সিয়াল ডিরেকশনেও একটা ফোর্স দিলাম, ধরা যাক সেই ফোর্সটা হচ্ছে F, ঠিক আছে? নাও when the beam is deformed, when the beam is trying to deform like this, it is experiencing this horizontal force and this vertical force. Obviously এই ভার্টিক্যাল ফোর্সটার এগেইনস্টে এই স্টিফনেসটা ছিলই। এবার একটা জিনিস খেয়াল করো, ধরা যাক at any given instant this is the deflection. Now because of this horizontal force there would be a restoring moment in the system. Okay, so this restoring moment, okay, it is actually trying to bring the beam back to its original configuration, ঠিক আছে? এই রেস্টোরিং মোমেন্টটাকে আমরা বলি বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? বাট there is a bending moment due to this vertical force. Already এই ফোর্সটার জন্য একটা বেন্ডিং মোমেন্ট আছে, and because there is this bending moment we have this stiffness, okay, which is the resistance against deflection, ঠিক আছে? এবার আমি যখন একটা অ্যাডিশনাল হরিজন্টাল ফোর্স দিই, আমরা কি দেখি যে ইট প্রডিউসেস অ্যান অ্যাডিশনাল bending moment, and that additional bending moment is actually the applied force, applied horizontal force times the amount of deflection, ঠিক আছে? এই যে additional momentটা, you see this is proportional to the amount of deflection, okay, and because of that there would be some additional stiffness, okay, in presence of a horizontal force, ঠিক আছে? You see the bending moment is proportional to stiffness,
Okay, and which means the stresses would also be, see, the stresses are proportional to bending moment. Okay, so they would also be proportional to the amount of deflection. Okay, which means depending on this value of F, we have some additional stiffness. Okay, actually proportional to the amount of force being applied. ঠিক আছে, তো তাতে করে কি বুঝলাম আমরা, ওই যে আগের কথাটা, যখন আমরা দুদিক থেকে টেনে ধরছি আরো বেশি ফোর্স দিয়ে, ওকে, তখন স্টিফনেস অফ দ্য স্ট্রাকচার ইনক্রিজেস। ঠিক আছে, এই পার্টটা বোঝা গেল? আমি এটার এক্সপ্রেশনে যাচ্ছি না, কিন্তু এই পার্টটা কি মানে ফিল করা যাচ্ছে যে কেন এই জিনিসটা হচ্ছে, এই অ্যাডিশনাল বেন্ডিং মুভমেন্টের জন্য যেখানে স্টিফনেসটা বেশি হবে, সেটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। বাকিটা বল একটু। হ্যাঁ স্যার, বোঝা গেছে। কেউ বুঝতে না পারলে বলো একবার। ওকে, তা আমি ধরে নিলাম এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি, যে একটা হরাইজন্টাল বা অ্যাক্সিয়াল টেনসাইল ফোর্স দ্যাট ইনক্রিজেস দ্য স্টিফনেস। ঠিক আছে, এই স্টিফনেসটাকে বলে হচ্ছে স্ট্রেস স্টিফেনিং। মানে তুমি যদি এক্স ডিরেকশনে একটা অবজেক্টকে তুমি যদি এক্স ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করো, তার ওয়াই ডিরেকশনে স্টিফনেস বেড়ে যায়। ওকে, অ্যাক্সিয়াল মানে টেনসাইল ফোর্স। আবার তুমি যদি অবজেক্টটা নাও, তাকে ওয়াই ডিরেকশনে টেনসাইল ফোর্স দাও, তাহলে তার এক্স ডিরেকশনে স্টিফনেস বেড়ে যায়। ঠিক আছে, এই স্টিফনেসটাকে বলা হচ্ছে স্ট্রেস স্টিফেনিং। এবার মজাটা হচ্ছে যে আমি যখন একটা অ্যাক্সিয়াল ফোর্স দিচ্ছি, ঠিক আছে, তখন আমি জানি স্টিফনেসটা বাড়ছে। ঠিক আছে, মানে সরি, আমি যখন একটা টেনসাইল ফোর্স দিচ্ছি, অ্যাক্সিয়াল টেনসাইল ফোর্স দিচ্ছি, তখন আমি দেখছি দ্য স্টিফনেস ইজ ইনক্রিজিং। এবার বলো তো, যদি আমি একটা এরকম স্লেন্ডার রড নিই আর তাকে একটা কম্প্রেসিভ ফোর্স দিই, তাহলে কি হবে? স্টিফনেস স্যার কমবে, ও তো বেন্ড হতে চাইবে এমনিতেই। না, সেটাতে একটু পরে আসছে। ধরো আমি যদি একটা মেটালিক রড নিই, একটা দেয়ালের সঙ্গে অ্যাটাচড, তাকে কম্পেয়ার টু আ সিচুয়েশন ওয়্যার দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ফোর্স ভার্সেস when there is an actual force, I will require smaller p to produce a given delta. মানে একই পরিমাণ ডিফ্লেকশন করার জন্য আমার কম ফোর্স লাগবে যদি একটা অ্যাকচুয়াল কম্প্রেসিভ লোড থাকে। এবার এই অ্যাকচুয়াল কম্প্রেসিভ লোডটা যত বেশি হবে, স্টিফনেসটা তত কম হবে, এবং আমার তত কম ফোর্স লাগবে টু কজ দ্য ডিফ্লেকশন। ঠিক আছে, তাহলে আমরা দুটো সিচুয়েশন পাচ্ছি। একটা সিচুয়েশন হচ্ছে আমি রডটাকে টেনে লম্বা করছি, ঠিক আছে, রডটাকে আরো বেশি টেনসাইল ফোর্স দিচ্ছি, তাতে করে তার স্টিফনেসটা বাড়ছে। আরেকটা হচ্ছে একটা কম্প্রেসিভ ফোর্স দিচ্ছি রডটাকে, তার স্টিফনেসটা কমছে। ঠিক আছে, একইভাবে। এবার একটা জিনিস ভাবার, কিছু স্লেন্ডার অবজেক্ট যেমন একটা রোপ বা একটা স্ট্রিং, দে বেন্ড বিকজ অফ देयर সেলফ ওয়েট। মানে দে আর সো স্লেন্ডার, দে ডোন্ট ইভেন কোয়ালিফাই। ইন্টারাপ্ট করলাম স্যার, একজন জয়েন করতে চাই স্যার। না, এখানে কিছু দেখাচ্ছে না। So a rope is so slender that it doesn't even qualify for a beam. ঠিক আছে, মানে it cannot even support its self weight, it bends because of its self weight. So but it can sustain, it can be straight in presence of its self weight if I provide sufficient tensile force. ঠিক আছে, and by providing sufficient tensile force I am actually increasing the stiffness. Okay, now if I apply more and more tensile force, the stiffness would become twice, thrice, and many more. That is with the tensile force. Okay, the lateral stiffness increases many folds. It can increase many folds. Now that's not particularly an issue. The issue becomes when you are applying a compressive force, and then what we said, that as I apply compressive force, the stiffness, okay, in the lateral direction
decreases, okay, and the force required to cause any given amount of deflection, that decreases, okay. So if I want to plot P, let's say this one is P, so basically stiffness would be P by delta, hence proportional or parallel, okay. So P is also decreasing, the stiffness is also decreasing as I apply more and more compressive force. এবার দেখো, there could be a force value, compressive force value, at which the stiffness becomes essentially zero, okay, or the force required, which means the force required to cause a given amount of deflection becomes zero, okay. And when that happens, okay, the force required to cause, okay, any given amount becomes zero, okay. মানে আমি ধরলাম যে শুরুতে আমার ডেল্টাটা ছিল 1 মিলিমিটার, ওকে, এন্ড শুরুতে উইদাউট এনি কম্প্রেসিভ ফোর্স আমার পিটা লাগছিল হচ্ছে 100 নিউটন, ওকে. নাও ইফ আই ইনক্রিজ ফোর্স, ওকে, to let's say 5000 newton axial force compressive, then this P becomes, let's say, 50 newton, okay. Now let's say if I increase it to 1000 newton, then P required is 0 newton, okay. Now at this situation, sorry, 10,000 newton, so, or 10 kilonewton. So at this situation, when this axial compressive force is this critical value, okay, this critical value, also known as the F critical or P critical, okay, at that value, the force required, the lateral force required to cause any amount of lateral deflection is zero. That means whether delta is 1 millimeter or 10 millimeter, P required would still be zero, which means there can be a lateral deflection without any lateral force, and then it becomes interesting, okay. এতক্ষণ অবধি যা হচ্ছিল, you are applying certain non-zero value of P, okay, maybe smaller compared to the no axial force case, okay, to cause any amount of lateral deflection. এবার সিচুয়েশনটা এমন হয়ে গেল, you don't need a lateral force to cause a lateral deflection, okay, and that's when the system becomes unstable, okay. এবার বিষয়টা কি হলো দেখো, আমরা ইকুইলিব্রিয়ামকে, see, all the problems that we solve in strength of materials are equilibrium problems, okay. আমি একটা ফোর্স দিলাম, বিনটা ডিফ্লেক্ট করলো, কিন্তু ডিফর্ম কনফিগারেশনে সেই ইকুইলিব্রিয়ামে রয়েছে, ঠিক আছে। আমরা যে ডিফর্মেশন গুলো পাচ্ছি সেগুলো সবই ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ঠিক আছে। এবার ইকুইলিব্রিয়ামকে আমরা মানে জিওমেট্রিক্যালি তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে কোন অন ইটস বেস, মানে কোন রেস্টিং অন দ্য ফ্লো অন ইটস বেস, এটাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে কি, আমি যদি কোনটাকে স্লাইটলি ডিফ্লেক্ট করে দিই, ঠিক আছে, বাই সার্টেন অ্যাঙ্গেল, then it would come back to its equilibrium configuration, okay. So it is stable at its equilibrium configuration. আমি slightly distort করলে, provided that angle is small, আমি যদি ছোট অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করি, ও আবার আগের জায়গায় ফিরে আসবে, এটাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। The second situation could be, it is an unstable equilibrium, okay. What is an unstable equilibrium? It is resting on its vertex, which means mathematically you need slight amount of distortion for it to, deviate from its equilibrium configuration. Practically, it will never be in equilibrium in such a configuration. It is so unstable.
it is very difficult to achieve. Okay, mathematically this configuration is possible and the equilibrium is possible, but if you slightly distort, it will not I mean, however tiny, it will not never be able to come back to your original configuration. It will simply fall because of the moment. Okay, practically এটা হচ্ছে আনস্টেবল, এই কনফিগারেশনে তুমি জিনিসটাকে রাখতেই পারবে না। Okay, the bridge between stable and unstable configuration, okay, every time a system goes from a stable configuration to an unstable configuration, it goes through a neutral configuration. Now what is a neutral configuration? The cone is placed on its side. ঠিক আছে, তার মানে এবার আমি যদি এই পজিশন থেকে একে স্লাইটলি রোটেট করে দিই, ওকে, so then it will be rotated, and that rotated configuration can be the next equilibrium configuration, and it will be in equilibrium in that configuration. Okay, তো এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলে হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। বাকলিংটা আসলে হচ্ছে মানে the moment when the buckling happens. Okay, so হ্যাঁ বলো স্যার, আনস্টেবলটা একটু বলবেন, ওটা একটু বুঝতে পারলাম না। আনস্টেবল বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার, আনস্টেবলের ওটা একটু আরেকবার একটু বললে ভালো। হ্যাঁ বলছি, মানে কোনটাকে যদি আমি তার ভার্টেক্সের উপরে মেঝেতে বসানোর চেষ্টা করি, কখনো কি বসাতে পারবে, ইকুইলিব্রিয়ামে রাখতে পারবে? আসলে পারবে না, কারণ আমরা যখন করতে যাব ফিজিক্যালি জিনিসটা, তখন কখনোই ওটা পারফেক্ট হবে না। ঠিক আছে, স্লাইট ডিস্টরশন উড বি দেয়ার, and the moment there is slight distortion, theoretically, okay, theoretically the equilibrium configuration is possible. Okay, but slight distortion will make it deviate from its equilibrium configuration. Practically কি রাখা যায়, যেহেতু আমরা পারফেক্টলি ওটাকে ইকুইলিব্রিয়াম কনফিগারেশনে প্লেস করতে পারবো না, it will every time there would be slight distortion. Okay, hence that configuration can never be achieved. Okay, এটাই হচ্ছে আনস্টেবল কনফিগারেশন। বুঝা গেল? হ্যাঁ স্যার। This is the second category of equilibrium. আমাদের ইন্টারেস্ট হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। দেখো, if you divide the system behavior as pre-buckling, post-buckling, and buckling, okay, so these three configurations are just these three configurations. This is the stable configuration, this is the unstable configuration, and this one is neutral configuration. Okay, বুঝা গেল? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে, কিন্তু স্যার আমি তো স্ক্রিনটা একটু জুম করে দেখছি মোবাইলে, তো আমি লেখাটা দেখতে পাইনি। কোনটা কোনটা কি বললেন স্যার একটু? তুমি একটু সরিয়ে নাও, মোবাইলে জুম করে দেখছো, ডান দিকে সরিয়ে নাও। হ্যাঁ সরিয়ে নিয়েছি স্যার, একটু বলুন এই লাস্টের তিন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে, এই অবধি বোঝা গেল তো? হ্যাঁ স্যার বলছি প্রি বাকলিং আর বাকলিং পোস্ট বাকলিং যেটা বললেন স্যার, এই তিনটে একটা কি বললেন স্যার, ওটা বুঝলাম না লাস্টের দিকে, মানে ওটা আমি লেখাটা দেখতে পাই। কনফিগারেশন, pre-buckling is stable. The moment the buckling happens, it is the neutral configuration, and post-buckling হচ্ছে তোমার unstable configuration. বুঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এবার তাহলে আমরা কি কি শিখলাম? প্রথম কথা হচ্ছে যে the stiffness of a member, a slender member particularly, that depends on the axial load that it is bearing. ঠিক আছে, এবং if the axial load is tensile in nature, so the stiffness increases, and if the axial load is compressive in nature, the stiffness decreases. Okay, now stiffness increase হওয়ার এক্সাম্পল অনেক আছে, যেমন তুমি যদি কাপড় শুকানোর দড়ির কথা ভাবো, সেটা তুমি টান টান রাখতে চাও যাতে ইট ক্যান ক্যারি মোর লোড অর মোর ওয়েট, অনেকগুলো ভিজে কাপড় নিতে হবে, সো ইউ ওয়ান্ট টু হ্যাভ ইট কমপ্লিটলি স্ট্রেচড। ওকে, মানে
as much in tension as possible. তারপরে let's say if you want to tune your guitar string, okay, and if you want to have a higher note, মানে higher natural frequency, then you want the string to be a bit more stiffer, a bit stiffer. And how do you achieve that stiffness? By applying more tensile force. ঠিক আছে? আর compressive load হলে কি হয়? যদি compressive load দিই তাহলে সিস্টেমের স্টিফনেস পড়ে এবং there can be a situation when the stiffness actually becomes zero, and that very situation is known as buckling. আচ্ছা, এবার আমরা দেখবো স্যার বাকলিং অফ এ কলাম। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার ওই যে যেটা বললেন যে স্টিফনেস ডিক্রিজ হতে হতে যখন জিরো হয়ে যাবে ঠিক সেই পয়েন্টটাকে কি আমরা বাকলিং বলবো স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার। দেখো এইটা একটা কলাম, এটাকে বলে ফিক্সড ফ্রি কলাম। ঠিক আছে, এবার কেন এই বেসিক্যালি ইটস আ ক্যান্টিলিভার জাস্ট রোটেটেড, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, এবার এই কলামটা আমরা কি করছি, এখানে এর উপর একটা অ্যাক্সিয়াল লোড দিচ্ছি। ঠিক আছে, লেটস সে পি। এবার depending on whether there is buckling or not, there are two equilibrium configurations possible. ওকে, তো আমরা দুটো কনফিগারেশনের ফ্রি বডি ডায়াগ্রাম আছি। প্রথমে মনে রাখতে হবে এই পয়েন্টের w is the deflection in this direction. Okay, w equals 0, and if I take the coordinate along this axis to be x, so dw dx is also 0 because it's a fixed end. এবার এই যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে একটা ফ্রি বডি ডায়াগ্রাম এই রকম হয় যে ওপরে p আর নিচে p, and it is passing directly through the axis. Now this is the only configuration মানে এই কনফিগারেশন মানে this configuration is the only configuration, মানে আর কোনো কনফিগারেশন পসিবল না if p is less than p critical. p critical টা কি সেটা আগেই বলেছি। But when p equals p critical, এই কনফিগারেশনটাও পসিবল, this additional configuration is also possible. মনে রাখতে হবে এই পয়েন্টে w আর w প্রাইম 0। টাকাটা ভুল হলো। এই কনফিগারেশনটাও পসিবল এবং এই ম্যাক্সিমাম ডিফ্লেকশনটাকে আমি বলছি হচ্ছে ডেল্টা। আচ্ছা, একটা জিনিস এখানে তোমরা নোট করতে পারো, আমি বলছি when p is p critical, this configuration is also possible and this configuration is also possible. সেটাকে হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না, কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে this is true for all delta. ওকে,
যে কোনো ভ্যালু অফ ডেল্টার জন্য এটা ট্রু হবে, there would be equilibrium, মানে when p is p critical, any configuration, মানে ডেল্টাটা 1 মিলিমিটার না 10 মিলিমিটার না 100 মিলিমিটার, this configuration is an equilibrium configuration, ঠিক আছে? That means this is also an equilibrium configuration when delta equals 0, তাই তো? ডেল্টার ভ্যালু যদি যা খুশি হলে ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে ডেল্টার ভ্যালু 0 হলেও ইকুইলিব্রিয়াম থাকবে। বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ, আপনি তো তাই বললেন, মানে 0 থেকে নিয়ে শুরু করে যত নাম্বার হবে। এবার 0 হওয়া মানেটা কি দাঁড়াবে? 0 হওয়া মানে এই কনফিগারেশনটা দাঁড়াবে। বোঝা যাচ্ছে? if delta is 0, the configuration is basically this one, তাই তো? হ্যাঁ, Okay, আচ্ছা, কোনটা স্যার? so this means the one in the left, যে ডিফ্লেকশন, when delta is 0, this configuration is basically this configuration. হ্যাঁ, সেকেন্ড ফিট বডি ডায়াগ্রামটা। Which means that at p equal p critical, that's why it is the neutral equilibrium. Any value of delta gives you an equilibrium, which means even the configuration from the p less than p critical is also a possible solution. Acha, true for all delta. এবার আমরা যেটা কি করব, আচ্ছা দেখবো যে this cannot be the free body diagram because you also need certain bending moment. এখন এই দুটো ফোর্স মিলে একটা কাপল তৈরি করবে এই বডিটাকে রোটেট করবার জন্য, তাকে কাউন্টার করবার জন্য আমার একটা বেন্ডিং মোমেন্ট লাগবে, and that n should be delta times p critical, and that's when the object would be, the system would be in equilibrium. এবার ধরা যাক আমি any given height x এ একটা সেকশন নিলাম, ঠিক আছে? যদি সেকশন নিই, at any given height, তাহলে এখানে থাকছে সেম p ক্রিটিক্যাল ফোর্স থাকছে, এখানেও থাকছে p ক্রিটিক্যাল, তার সঙ্গে ডেল্টা p ক্রিটিক্যাল, আর তার সঙ্গে এখানে একটা বেন্ডিং মোমেন্ট থাকবে। ওকে, এই বেন্ডিং মোমেন্টটা কত? এই বেন্ডিং মোমেন্টটা হবে হচ্ছে, পুরো সিস্টেমের নেট মোমেন্ট 0 হতে হবে, সো m প্লাস ডেল্টা p ক্রিটিক্যাল সিগমা mz, আমি কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট গুলো সাম নিচ্ছি, m প্লাস ডেল্টা টাইমস p ক্রিটিক্যাল, ইট ইজ ডেল্টা টাইমস অ্যাকচুয়ালি। স্যার একটা কোশ্চেন আছে মনের মধ্যে, বলো। হচ্ছে এই যে টপটা ওইটা যদি ফ্রি এন্ড হয়, ওখানে তো মানে ফ্রি এন্ডে তো মুভমেন্ট তৈরি হয় না বলে, মানে হে ভগবান, এটা ফ্রি এন্ড নয়, এটা হচ্ছে আমি মানে আপনি ছবিটা ওপরে, ছবিটা স্যার নিচেটায় দেখে বোঝা যাচ্ছে ফিক্স, ওপরটা ফ্রি ভেবেছি আমি। না, ঠিক আছে, ফিক্স ফ্রি না। শোনো কথাটা, শোনো কি বললাম। এই যে জিওমেট্রিটা, ঠিক আছে, এটা হচ্ছে পুরো কলামটা, ঠিক আছে? দিস আর কলাম। কলাম কি? A slender member that carries an axial load. Okay, what is the definition of a column? Column is a slender member, and unlike beam, it carries an axial load. The beam is supposed to carry lateral load. এবার যদি আমি পুরো কলামটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে দুটো এন্ডে, মানে আমি এই এন্ডে p critical অ্যাপ্লাই করেছি, that's how I can get an equilibrium with a non-zero delta. এই এন্ডে p critical তো থাকবে, তার সঙ্গে মোমেন্টটাকে ব্যালেন্স করবার জন্য ফিক্সড এন্ডে একটা মোমেন্ট থাকবে this much. This is the bending moment at this fixed end. এবার আমি কি করলাম, আমি হচ্ছে ফিক্সড এন্ড থেকে x হাইটে একটা সেকশন নিলাম, মানে বাকি বিমটা রয়েছে, আমি শুধু এই সেকশনটার মধ্যে কতটা বেন্ডিং মোমেন্ট সেটা বার করতে চাই। আমি এই অবধি একটা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়েছি, তার মানে এটা ফ্রি এন্ড নয়, এটা মেটেরিয়ালের ভেতরে রয়েছে, মানে এটা হচ্ছে বিমটার মধ্যে রয়েছে। আমি এই পোর্শনটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম নিলাম, ঠিক আছে?
বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। তো সেখানে বেন্ডিং মোমেন্ট মানে ফ্রি এন্ডে জিরো, কিন্তু ভেতরে সব জায়গায় বেন্ডিং মোমেন্ট জিরো হয় না। যেমন একটা ক্যান্টিলিভারের ক্ষেত্রেও বেন্ডিং মোমেন্টটা এরকম ভাবে চেঞ্জ করে, তো লাইক আ ট্রায়াঙ্গেল। তার মানে কি, ফ্রি এন্ডে জিরো কিন্তু মাঝে যে কোনো এক্স এ সেটা জিরো হয় না। তো সেখানেই বেন্ডিং মোমেন্ট আমি বার করছি। ওকে, এবং এখানেও তুমি যদি মোমেন্ট ইকুয়েশন সলভ করো দেখবে যে জিরো হবে না। আচ্ছা, at any given x, at any arbitrary x, okay, the deflection would be w of x, which is a function. The deflection w would be a function of x. Okay, and when w equals l, sorry, when x equals l, then w becomes delta. মানে এই ফ্রি এন্ডে ডিফ্লেকশনটা হচ্ছে ডেল্টা, বাট মাঝের যে কোনো পোর্শনে, মাঝের যে কোনো হাইটে এইখানে দিস উড বি সাম আরবিট্রারি ডাব্লিউ। ঠিক আছে, তো মাইনাস, এবার দেখো একটা ক্লকওয়াইজ মোমেন্ট রয়েছে, পি ক্রিটিক্যাল টাইমস ডাব্লিউ অফ এক্স। এই মোমেন্টটা হ্যাজ টু বি জিরো, which means bending moment m is minus p times delta minus w. বোঝা গেল? হ্যাঁ স্যার ইকুয়েশনের ফার্স্ট লাইনটা কি লিখেছেন একবার বলুন স্যার। summation of mz equals to m plus delta p আমি critical বলছি, minus pwx. এই সেকশনের বেন্ডিং মোমেন্ট হচ্ছে m, that plus the bending moment at the fixed end, which is delta times p critical. Okay, there is a net moment coming from these two moments. Then the couple moment due to these two p critical forces, one in the middle, the other one at the fixed end, that is p times w of x. Okay, so together I mean all of them become zero. So we have this expression for the bending moment, m equals minus p times delta minus w. ঠিক আছে? স্যার বলছি ডেল্টা টাইমটা সরে গেছে, ওখানে ডাব্লিউ এক্সটা স্যার, এক্সটা কি হলো বুঝতে পারলাম স্যার, একটু বলবেন? না না, ডাব্লিউ এক্স মানে তো ডাব্লিউ ইজ এ ফাংশন অফ এক্স, আমি এখানে শুধু ডাব্লিউ লিখতেই পারি। হুম, আর ডেল্টা টাইম? Delta is not a function of x. Delta is the value of w at x equal l. ওকে So it was delta times p critical, or p critical times and then p critical times wx. So I can take p critical common. হুম বোঝা গেল? হ্যাঁ স্যার। Okay. Now we know this is how the bending moment relates to the curvature. Okay, so the first derivative is slope, the second derivative is curvature. W double prime is the second derivative of w with respect to x, and we know this is how the bending moment relates to the curvature. Okay, where E is the Young's modulus and I is the area moment of inertia. ঠিক আছে? আচ্ছা, এবার আমি এর এক্সপ্রেশনটা লিখি, p critical delta minus w. তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা যেটা হবে, তোমরা খাতা নিয়ে লিখছো তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। আমি কিন্তু ইরেজ করবো এবার। The next expression is, this is the governing differential equation, EI w double prime plus p critical times w is p critical times delta. Okay, so this is the governing differential equation with boundary conditions. W at 0 is 0, W prime at 0 is 0, and W at L is delta. Okay, আচ্ছা,
এবার আমরা এই ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখি। where lambda squared is defined as P critical divided by EI, ঠিক আছে? এবার এই ইকুয়েশনটা একটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো এর যে সলিউশন হয় তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, একটা পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে হচ্ছে ইজ দ্য সলিউশন অফ দ্য হোমোজেনাস পার্ট। হোমোজেনাস পার্ট বলতে কি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমি এরকম ভাবে লিখি, এখন কে জয়েন করছে? সো এই ইকুয়েশনটার যে সলিউশন, দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন। ওকে, নাও এই ইকুয়েশনটার সলিউশন তোমরা অলরেডি জানো, যদি ভুলে গিয়ে থাকো একবার মনে করার চেষ্টা করো। Okay, you see it's a second order linear ordinary differential equation. Second order equation এ দুটো constant of integration থাকবে, তো that comes from the complementary function. Okay, আর পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে, আচ্ছা এই ইকুয়েশনটাকে আমি এরকম ভাবেও লিখতে পারি, d square plus lambda squared times w equals lambda squared delta, where d squared times y is actually d2y dx2, ঠিক আছে? এটাকে একটা অপারেটর হিসেবে ভাবতে পারো, লিনিয়ার অপারেটর। ডিফারেন্সিয়েশন ইজ এ লিনিয়ার অপারেটর, ইটস এ ডাবল ডেরিভেটিভ। যে ফাংশনটা তার সামনে থাকবে তার ডাবল ডেরিভেটিভ হবে, ঠিক আছে? দ্যাটস হোয়াট ইট মিনস। পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইড রয়েছে ল্যামডা স্কোয়ার্ড, তাকে আমি ডিভাইড করব উইথ ল্যামডা স্কোয়ার্ড প্লাস ডি স্কোয়ার্ড। ওকে ওকে, আমি যদি উপর নিচে ল্যামডা স্কোয়ার্ড দিয়ে ডিভাইড করি, দেন ইট বিকামস 1 প্লাস ডি স্কোয়ার্ড বাই ল্যামডা স্কোয়ার্ড। তাহলে আমি এটাকে বাইনোমিয়াল সিরিজে এবার এক্সপ্যান্ড করব, ইনভার্সটাকে বা এই ডিভিশনটাকে। সো দ্যাট উড বি আপ টু ইনফিনিটি টাইমস ডেল্টা। এবার আমি যখন ডেল্টা দিয়ে মাল্টিপ্লাই করবো এই টার্মগুলোকে, তার মধ্যে প্রথম টার্মটা উড গিভ মি ডেল্টা, বাট দ্য সেকেন্ড টার্ম would be the double derivative of delta. Now delta is not a function of x, so on the first derivative it would be 0. So every term involving d squared d to the power 4 and so on would be 0. So the only term that survives is delta. এই কে জয়েন করছে গো এখন? স্যার বলতে পারবো না, অনেকে স্যার নেট প্রবলেম করছে। আমি ওকে বললাম যে রেকর্ডিং পেয়ে যাবি, কিছু করার নেই, জানি না। Okay, so this is the particular integral. So finally the solution is w is delta plus c1 cos lambda x plus c2 sin lambda. একটু মিউট করো, ইন্দ্রনীল দা, তোমার মাইকটা মিউট করো।
So finally, the solution is this. W is, if I write it over here, W is delta plus C1 cos lambda x plus C2 sin lambda x. আমরা একটু লাস্ট টাইম এগুলো করে এসেছি, তো ভালো লাগছে, মানে একটু বোঝা যাচ্ছে। Okay, okay. হুম। আচ্ছা, এবার আমি বাউন্ডারি কন্ডিশন গুলো ইউজ করি। At W equals 0, at x equals 0, W is 0, which means W equals W at 0 is delta plus C1. Okay, that implies C1 is your minus delta. Now W prime 0, now this equals 0, so C1 is minus delta. W prime is 0 হবে স্যার W prime to বটম এন্ডে। W prime is 0, but then I'll have to write it like this: C1 minus C1 sin lambda x times lambda plus C2 cos lambda x times lambda. Now sin lambda times 0 is 0, and cos lambda times 0 is 1. Okay, and this quantity is 0. Now the left hand side quantity, this first quantity is 0, and the sum is 0, which means the second quantity is 0. That implies C2 is 0, which gives us this solution. W equals delta times 1 minus cos lambda x. Okay, now এখনো অবধি আমরা থার্ড বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করি, ঠিক আছে? If I use the third boundary condition, then we have which means cos lambda L is 0. বোঝা গেল? If I satisfy the third boundary condition, it is delta times 1 minus cos lambda L, and that should be equal to delta, which means cos lambda L is 0. এই পার্টটা বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখন cos থিটা কখন 0 হয়? π/2 π/2, n π/2, 3 π/2, 2n plus 1 π/2, ঠিক বলছি? হ্যাঁ স্যার। ওকে, এই যে এতগুলো সলিউশন, এই সলিউশন গুলো হচ্ছে আচ্ছা এরকম ভাবে লিখবো 2n minus 1. So this is for n equal 1, this is for n equal 2, this is for n equal 3. এগুলো হচ্ছে, এই n টা হচ্ছে মোড নাম্বার, মোড অফ বাকলিং। ঠিক আছে? আচ্ছা, মোড অফ বাকলিং বলতে কি বোঝাচ্ছে? আমরা যে ছবিটা এঁকেছিলাম এইরকম ভাবে একটা বাকল করা, দেখো কিছু বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যেমন এইটা ডেল্টা, এখানে w ইকুয়াল 0, w প্রাইম ইকুয়াল 0, ঠিক আছে?
এটা হচ্ছে মোড নাম্বার 1। মোড নাম্বার 2 হচ্ছে এইরকম দেখতে। বোঝা গেল কি হলো? হ্যাঁ স্যার, এখানটা অনেকটা ডেল্টাই, হুম এখানটা ডেল্টাই, এখানেও w ইকুয়াল 0, w প্রাইম ইকুয়াল 0। মোড নাম্বার 3টা এরকম দেখতে হবে, নিজেরাই বুঝতে পারবে কিরকম হবে। প্রথম মোডে কোনো নোড নেই। নোড কাকে বলে? এই যে ইন্টারসেকশনটা উইথ দ্য অ্যাক্সিস, প্রথম মোডে এই নোডটা থাকবে না। সেকেন্ড মোডে একটা নোড থাকবে। থার্ড মোডে এরকম দুটো নোড থাকবে। এর পরের মোডটা নিজেরা আঁকতে পারবে? হ্যাঁ স্যার, ওপর থেকে নিচে গিয়ে আরেকটা স্যার নোট আছে, 3টে নোট আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। তো এই হচ্ছে গল্প, ঠিক আছে। এর মজাটা হচ্ছে যে দেখো, যত, আচ্ছা না, মজার কথা বলার আগে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ল্যামডার এক্সপ্রেশনটা কি। ল্যামডার এক্সপ্রেশন হচ্ছে পি ক্রিটিক্যাল বাই ইআই, ওকে, স্কোয়ার রুট, ঠিক আছে। দেয়ারফোর আমি এই জেনারেল এক্সপ্রেশনটা নিয়েই লিখছি। P critical is 2n minus 1 squared pi squared EI by 4L squared। মানে আমি এলটাকে এইদিকে নিয়ে এলাম, তার স্কোয়ার করলাম, 2n minus 1 তার হোল স্কোয়ার করলাম, পাই স্কোয়ার করলাম। তারপর পি ক্রিটিক্যালের ল্যামডা ইজ স্কোয়ার রুট অফ পি ক্রিটিক্যাল বাই ইআই। যেহেতু পুরোটা স্কোয়ার করলাম, দ্যাট বিকামস পি ক্রিটিক্যাল বাই ইআই। সো পি ক্রিটিক্যাল ইজ দিস কোয়ান্টিটি। এবার তার মানে হচ্ছে যে তুমি পিটাকে ধরো টাইমের সঙ্গে সঙ্গে 0 থেকে বাড়াচ্ছ, ওকে। একটা জিনিস বোঝা যাচ্ছে কি, যে পি ক্রিটিক্যাল ফর দ্য ফার্স্ট মোড is pi squared EI by 4L squared. P critical for second mode would be 9 pi squared EI by 4L squared, ঠিক আছে। নাও এই যে মোড গুলো, দে আর অফ থিওরিটিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে। মানে থিওরিটিক্যালি দেয়ার ক্যান বি মাল্টিপল মোডস অফ বাকলিং, মানে কলামটা যে কোনো মোডে বাকল করতে পারে। কিন্তু মজাটা হচ্ছে তুমি পি তো গ্র্যাজুয়ালি 0 থেকে বাড়াচ্ছ। সো অবভিয়াসলি ইউড হিট P critical for mode number 1 much before you can hit P critical of mode number 2. And the moment you hit P critical, okay, the moment you hit P critical, the column has already buckled in the first mode, okay. That doesn't mean the structure cannot buckle in any other mode. Physically also they can buckle in different modes, okay. But if you gradually increase the load from 0 to higher values, okay, the P critical for mode number 1 comes first, and essentially the column buckles on the first mode. এটা দেখতে পাচ্ছ তো, যে সেকেন্ড মোডটাতে P ক্রিটিক্যালটা হচ্ছে 9 টাইমস হায়ার, পরের মোডটাতে ইট উড বি 25 টাইমস হায়ার দ্যান দ্য P critical for the first mode, ঠিক আছে। তো এখান থেকে আমরা P ক্রিটিক্যালের একটা এক্সপ্রেশন পেলাম। এই অবধি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, খুব ভালো কথা। এবার এই পুরো জিনিসটা আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা দেখবো হচ্ছে pinned column. Actually pinned column is a standard column, মানে স্যার বোথ সাইড হিঞ্জ এন্ড হচ্ছে না, এরকম ভাবে আঁকবো না। বেসিক্যালি জিনিসটা হওয়া উচিত এইরকম, বোথ সাইড হিঞ্জ করা ভালো করে।
দিস ইজ দ্য আনডিফর্ম কনফিগারেশন। দুটো এন্ডই হিঞ্জড, কিন্তু একটা জিনিস খেয়াল করো, ওপরের এন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি মুভ করতে পারে। এখানে তুমি লাগাচ্ছ হচ্ছে পি, and the moment P hits P critical, okay, it buckles like this. And on a closer inspection, you realize that this is basically, if this length is capital L, okay, so there are two fixed free columns in this single pin column. There are two fixed free columns. One is going from this point to this way, the other is going from this point to this way. I mean, I can draw the free body diagram. You see, because of the symmetry of the pin column, the slope in the middle has to be 0. Okay, a middle point of the slope to 0 hota hobe, because it is symmetric. Okay, it is deforming symmetrically. তার মানে দাঁড়াচ্ছে, আমি যদি উপরের হাফটাকে বা নিচের হাফটাকে নিই, যদি উপরের হাফটাকে নিই তাহলে সেই জিনিসটা দেখাবে হচ্ছে এইরকম। আমি যদি এই রিফ্লেকশনটাকে বলি হচ্ছে ডেল্টা, তাহলে আমি যদি এইটাকে এখন বেস ভাবতে শুরু করি, তাহলে এখানে আমি লাগালাম পি ক্রিটিক্যাল, এখানেও রিঅ্যাকশন ফোর্স হিসেবে প্রি ক্রিটিক্যাল থাকবে, তার সঙ্গে একটা বেন্ডিং মোমেন্ট থাকবে, দ্যাট হ্যাজ টু বি এইদিকে কাজ করবে, that has to be P critical times delta, where this deflection is delta. ঠিক আছে, and that is a very same configuration of a fixed free column. তার মানে আমি ভাবতে পারি যে একটা পিন কলাম ইজ আসলে দুটো ফিক্সড ফ্রি কলাম, রাদার একটা। বলছি হ্যাঁ, বলো। আমরা তাহলে ওই নিচের যে পিন যেটা ফিক্স করা আছে সেখান থেকে হ্যাঁ। যে ডেল্টা যতটা আছে, মানে ওটা ধরে নিলাম এক্স, তো ওই পোর্শনটাই আমরা সাইডে নিয়েছি যেটা আমরা একটু আগে মানে ড্র করলাম। না, মানে নিচে, আচ্ছা প্রথমে আমি যদি তলা না, থেকে না, ডেল্টা পর্যন্ত এক second, আমরা যদি পিন কলামের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ইভেন আফটার বাকলিং ইট উড লুক লাইক দিস, পি এন্ড পি ক্রিটিক্যাল এন্ড পি ক্রিটিক্যাল, বাকলিং এর পরে। আচ্ছা, ওকে, এবার যদি আমি মাঝখান থেকে কেটে নিই, তাহলে এই নিচের পোর্শনটার ফ্রি বডি ডায়াগ্রামটা হবে হচ্ছে এরকম, পি ক্রিটিক্যাল, এবং এটা একটা ক্লকওয়াইজ মুভমেন্ট, তাকে ব্যালেন্স করবার জন্য একটা কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট। হাউ মাচ ইজ দ্যাট? দ্যাট ইজ পি ক্রিটিক্যাল টাইমস ডেল্টা। ওকে, আমি সেটাই চাইছিলাম। এটা নিচের পোর্শনটার ফ্রি বডি ডায়াগ্রাম, এটা উপরের পোর্শনটা এটা। তার মানে এই যে লেংথটা, এখানে আমি একটা L/2 লেংথের তোমার হচ্ছে ফিক্সড ফ্রি কলাম দেখতে পাচ্ছি। সুতরাং পি ক্রিটিক্যাল, ওই এগেন ফর দ্য ফার্স্ট মোড, is pi squared EI by 4 L/2 squared. Okay, which is pi squared EI by L squared. ঠিক আছে, তার মানে পি ক্রিটিক্যালটা যখন ওই ভ্যালুতে পৌঁছাবে, এই উপরের কলাম নিচের কলাম দুটোই বাকল করে যাবে, দ্যাট ইজ দ্য পিন কলাম উড বাকল। নাও দ্য পিন কলাম ইজ কল্ড আ স্ট্যান্ডার্ড কলাম। ঠিক আছে, and this is actually your Euler column equation. ঠিক আছে, তো or rather sorry, Euler buckling equation. ঠিক আছে, তাহলে এই যে লোডটা ক্রিটিক্যাল লোড, আমরা সবকিছুকে এটার সঙ্গেই ম্যাচ করানোর চেষ্টা করব। তার মানে আমরা লিখব পি ক্রিটিক্যাল ইজ অলওয়েজ pi square EI by L effective square. এবার বিভিন্ন ধরনের কনফিগারেশন হতে পারে, যেমন একটা এন্ড পিন্ড কিন্তু এই এন্ডটা ফিক্সড হতে পারে, মানে ধরো এইরকম ভাবে এর সঙ্গে ফিক্সড হতে পারে, মানে ডিফ্লেক্ট করবে এরকম ভাবে, কিন্তু এই এন্ডটা পিন্ড। যে কোনো ধরনের কলামের ক্ষেত্রে তার লেংথটাকে আমরা লেংথ হিসেবে নেব না, তার লেংথটাকে আমরা এল এফেক্টিভে কনভার্ট করব। যেমন ফিক্সড ফ্রি কলাম, তার লেংথ যদি এল হয়, এটা হচ্ছে ফিক্সড ফ্রি, এই যদি কলাম হয়,
তার লেন্থ যদি এল হয়, আমরা বলবো এল এফেক্টিভ ইজ টুয়াইস এল, যাতে করে উইল গেট পি ক্রিটিক্যাল ইকুয়াল পাই স্কোয়ার ইআই বাই 4L স্কোয়ার। বুঝলি স্যার, এটা একটা অল্টারনেটিভ মেথড। মানে আমরা এই এক্সপ্রেশনটাকেই স্ট্যান্ডার্ড ধরবো। এবার আমরা এল এফেক্টিভের জায়গায় অ্যাকচুয়াল লিঙ্কটা বসাবো না, আমরা এলটাকে কনভার্ট করবো টু এল এফেক্টিভ। তার একটা এক্সাম্পল হচ্ছে ফিক্সড ফি এর জন্য এল এফেক্টিভ অ্যাকচুয়ালি ইজ টুয়াইস এল। ওকে, আচ্ছা, এই অবধি আমাদের কলামের একদম বেসিক থিওরি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে সেই কলাম, যেটার একদম যার মধ্যে ফোর্সটা আমি একদম গোড়ার থেকে অ্যাক্সিসের মধ্যে দিয়েই পাস করাচ্ছি, মানে ফোর্সটা ইজ পারফেক্টলি অ্যালাইন্ড উইথ দ্য অ্যাক্সিস। এটা যদি আমার অ্যাকচুয়াল কলামটা হয়, ফোর্সটা আমি এক্স্যাক্টলি ইন দ্য মিডল, এক্স্যাক্টলি ইন দ্য থ্রু দ্য অ্যাক্সিস, এবং দ্য কলাম ইজ এভরিওয়ার ইউনিফর্ম অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এভরি আদার অ্যাজাম্পশন, হোমোজেনিটি, আইসোট্রপি অ্যান্ড সো এভরিথিং ইজ দেয়ার। ঠিক আছে, সেই রকম একটা পারফেক্ট কলামের জন্য এই ঘটনাটি ঘটবে। ইন রিয়ালিটি এই দুটো ফোর্সের মধ্যে একটা এসেন্ট্রিসিটি ই থাকতে পারে। ঠিক আছে, এন্ড এভরি অ্যামাউন্ট অফ এসেন্ট্রিসিটি, ওকে, ইন রিয়ালিটি সবসময়তেই একটা এসেন্ট্রিসিটি থাকবে, এবং অ্যাক্সিস বরাবর আমার নেট ওয়েটটা কাজ করবে না বা নেট লোডটা কাজ করবে না। সো দিস এসেন্ট্রিসিটি বেসিক্যালি গিভস ইউ অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ মুভমেন্ট। এটা তো বোঝা যাচ্ছে যে এই এসেন্ট্রিসিটিটা, এই ধরো একটা ফিক্সড ফ্রি কলাম, তাকে আমি একটা এসেন্ট্রিসিটিতে এই ফোর্সটা অ্যাপ্লাই করছি, নট অ্যালং ইটস অ্যাক্সিস। সো দ্যাট মিনস দ্যাট ইজ গোয়িং টু গিভ মি অ্যাডিশনাল বেন্ডিং মোমেন্ট। ওকে, and because it is going to give me additional bending moment, তাতে করে আমার এই স্ট্রাকচারটাকে বেন্ড করানোটা সুবিধা হবে। এটা বোঝা যাচ্ছে যে এই অ্যাডিশনাল বেন্ডিং মোমেন্টটাই স্ট্রাকচারটাকে বেন্ড করাতে শুরু করবে। ঠিক আছে, ইভেন হোয়েন দ্য বাকলিং ইজ নট হ্যাপেনিং। বুঝতে পারছো? মানে আমরা কি দেখছিলাম, যদি অ্যাক্সিসের সঙ্গে পারফেক্টলি অ্যালাইন। হ্যাঁ স্যার, এই এক্সেন্ট্রিক যে লোডটার কথা বলছেন, এটা কি স্যার লাইন অফ অ্যাক্সিস থেকে সরে থাকবে কি? লাইন অফ অ্যাক্সিস থেকে একটু সরে থাকে, মানে আমি কি বলতে চাইছি যে আমাদের এই অ্যাজাম্পশনটা যে দ্য নেট ভার্টিক্যাল ফোর্স ইজ পারফেক্টলি অ্যালাইন্ড উইথ দ্য অ্যাক্সিস। ওকে, ইট ইজ নট ভেরি অ্যাকুরেট অ্যাজাম্পশন, কারণ তুমি ধরো একটা স্ট্রাকচার, একটা বিল্ডিং এর মধ্যে অনেকগুলো কলাম রেখেছো, প্রত্যেকটা কলামেরই একদম অ্যাক্সিসের মধ্যে দিয়ে লোডটা পাস করছে। দ্যাটস টু মাচ অফ এ কোইন্সিডেন্স। ঠিক আছে, সো in reality it would be acting through certain amount of eccentricity. Every column, I mean, axis এর সঙ্গে aligned বলতে কতটা aligned বলো তো, মানে axis এর থেকে 1 মিলিমিটার দূরে থাকলে চলবে না, 1 মাইক্রোমিটার দূরে থাকলে চলবে না। ঠিক আছে, ততটা aligned। ঠিক আছে, but you see in any engineering application that is impossible. Okay, there would be offset of certain millimeters, at least certain millimeters if not centimeters. ঠিক আছে, এই যে অফসেটটা থাকবে, এই যে এসেন্ট্রিসিটিটা থাকবে, দ্যাট বেসিক্যালি প্রডিউসেস অ্যাডিশনাল মোমেন্ট, রাইট? ক্যান ইউ সি দ্যাট প্রডিউসেস মোমেন্ট অ্যাবাউট দিস পয়েন্ট এট দ্য বটম অফ দ্য অ্যাক্সিস? এই যে এসেন্ট্রিসিটিটা, দ্যাট প্রডিউসেস মোমেন্ট। ইফ দ্য ফোর্স ওয়াজ অ্যাকচুয়ালি অ্যালং দ্য অ্যাক্সিস, ইট উড নট হ্যাভ প্রডিউসড দ্যাট মোমেন্ট। বোঝা যাচ্ছে? ঠিক স্যার, ওটা তো অ্যাক্সিস দিয়ে পাস করলে কোনো মোমেন্ট থাকবে না স্যার, অ্যাক্সিস থেকে সরে গেলে একমাত্র মোমেন্ট তৈরি হয়। এবং এই মোমেন্টটা কি? ইটস আ বেন্ডিং মোমেন্ট। তার মানে even without the structure having buckling, the structure starts bending. বুঝা যাচ্ছে? বাকলিং না হয়েও স্ট্রাকচারটা বেন্ডিং হতে শুরু করে, মানে স্ট্রাকচারটা বেন্ড করবে তো, কারণ বিকজ দিস মোমেন্ট ইজ আ বেন্ডিং মোমেন্ট, এই ডিরেকশন একটা মুভমেন্ট দেওয়া মানে বেন্ডিং মোমেন্ট, সো দ্য স্ট্রাকচার স্টার্টস বেন্ডিং। এটা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার যখনই এসেন্ট্রিসিটি থাকে, দুটো চেঞ্জ হয়। প্রথমত হচ্ছে you do not get to identify okay the exact buckling load, number one. Number two, the structure deforms gradually. Okay, buckling এ কি হচ্ছিল, অ্যাক্সিয়াল লোড দিচ্ছিলে স্ট্রাকচার বেঁকছিল না,
the moment you hit the critical load, the structure buckled. ঠিক আছে, মানে perfect buckling without eccentricity. With eccentricity কি হবে, there would be gradual bending, okay, and there would be no distinguishable buckling load. মানে বেসিক্যালি জিনিসটা ঘটবে হচ্ছে এইরকম, ওকে। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে সমস্ত ডেটা শিট শেয়ার করে দিয়েছি তো আগের দিন একটা শুধু আগের দিনেরটাই করেছি না? আচ্ছা ঠিক আছে, আজকেরটা আমি করে দেবো, ঠিক আছে। হ্যাঁ রাদার আমি সবকটাই করে দেবো, তোমরা অবশ্য তাতে তোমাদের খুঁজতে একটু অসুবিধা হতে পারে, যে তোমরা খুঁজে নিও, ঠিক আছে। আচ্ছা, স্যার ডেটা ধরো যেগুলো আপনি দিয়েছিলেন দুটো আগের দিন। হ্যাঁ ঠিক আছে, পরে এটা নিয়ে কথা বলবো। ধরো আমি ল্যাটারাল ডিফ্লেকশন, যেটা ম্যাক্সিমাম ল্যাটারাল ডিফ্লেকশন, সেটাকে ডেল্টা বলি, আর এদিকে যদি আমি অ্যাপ্লাইড অ্যাক্সিয়াল ফোর্স পি বলি, কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে। এখন আমরা কি দেখেছি, পারফেক্ট বাকলিং যেখানে এসেন্ট্রিসিটি নেই, you keep on increasing P, okay, and the P delta curve is actually along y axis, okay. No lateral deflection is happening until and unless you reach P critical, and the moment you reach P critical, any amount of deflection gives you equilibrium. তার মানে আমার লোড ডিফ্লেকশন কার্ভটা হচ্ছে প্রথমে এই রকম, তারপর এই রকম, ফর আ পারফেক্ট কলাম, যেখানে আমার লোডিংটা একদম অ্যাক্সিস বরাবর যাচ্ছে। ইন রিয়ালিটি যেটা হবে, সব কলামেই এসেন্ট্রিসিটি থাকবে এবং গ্র্যাজুয়ালি যেটা বেন্ড করবে এরকম ভাবে, এবং এই বেন্ডিংটা আস্তে আস্তে বাড়বে এবং বাড়ার রেটটাও বাড়তে থাকবে, and it would actually never reach the theoretical P critical. This is the theoretical, ঠিক আছে। সে কিন্তু থিওরিটিক্যাল পি ক্রিটিক্যাল কখনোই রিচ করবে না, ঠিক আছে। এবার আরো একটা বিষয়, এই এসেন্ট্রিসিটিতে যত বেশি হবে তত বেশি আইডিয়াল কার্ভের থেকেও ডেভিয়েট করবে, মানে পি ক্রিটিক্যালের তত নিচেই ওর বাকলিং হবে এসেনশিয়ালি, যদিও এখানে ডিস্টিংক্টলি তুমি কোনো বাকলিং লোড আইডেন্টিফাই করতে পারবে না। এবং আরো হচ্ছে যে এর যে গ্র্যাজুয়াল বেন্ডিংটাও সেটা অনেক বেশি হবে যত বেশি এসেন্ট্রিসিটি থাকবে, মানে যত বেশি এসেন্ট্রিসিটি থাকবে কার্ভটা তত এই বাঁ দিক থেকে ডান দিকে শিফট করতে শুরু করবে, বোঝা গেল? আচ্ছা, এই যে স্যার আপনি বলো। স্যার বলছি, আপনি যেটা বললেন থিওরিটিক্যাল, সরি, এই যে পি ক্রিটিক্যাল যেটা আছে সেটা তো রিচ না করলে তো স্যার আপনার বাকলিং হচ্ছে না স্যার, না? তো এবারে আপনি যেটা বললেন স্যার, ওই মানে বেন্ডিং হচ্ছে প্রথমে, মানে বেন্ডিং হবে এবং বাকলিংটা পরে হবে, আর এটাও বলছেন স্যার ওটা একটু একটু শোনো শোনো শোনো, এখানে হচ্ছে যে যখন এসেন্ট্রিসিটি রয়েছে তুমি ওরকম ভাবে ডিস্টিংক্টলি, বাকলিংটা কি, বাকলিংটা ইজ ওয়ান ফর্ম অফ বেন্ডিং, রাইট? এবার বাকলিংটা যেটা থিওরিটিক্যাল সিচুয়েশন, যেটা আইডিয়াল সিচুয়েশন, যেখানে একদম অ্যাক্সিস বরাবর লোডটা রয়েছে, ইটস আ প্রবলেম মোর অফ ম্যাথমেটিক্যাল ইন্টারেস্ট, যেখানে কি হচ্ছে যে ইউ আর নট অ্যাপ্লাইং এনি অ্যামাউন্ট অফ ল্যাটারাল ফোর্স, ইউ আর নট অ্যাপ্লাইং এনি অ্যামাউন্ট অফ বেন্ডিং মোমেন্ট, ওকে, but then when your P reaches a certain critical value, any amount of lateral deflection can pop up, okay. এইটা হচ্ছে থিওরিটিক্যাল বাকলিং, তার কার্ভটা হচ্ছে এইরকম। রাদার এই ম্যাথমেটিক্যাল কার্ভটার এই পয়েন্টের একটা নাম আছে, ঠিক আছে, বা এই পয়েন্টটাকে বলে হচ্ছে বাইফার্কেশন পয়েন্ট। মানে এই পয়েন্টটার মধ্যে দিয়ে তুমি স্টেবল থেকে নিউট্রাল ইকুইলিব্রিয়ামে চলে গেলে, তোমার এক ধরনের ইকুইলিব্রিয়াম চলছিল, সেখান থেকে তুমি নিউট্রাল ইকুইলিব্রিয়ামে চলে গেলে। এই পয়েন্টটা আরো বিভিন্ন ছবিতে পাওয়া যায়, যেমন হচ্ছে যে তুমি যদি একটা ব্লককে, যেটা একটা ফ্রিকশনাল সারফেসের উপর রয়েছে, শোনা যাচ্ছে এবার? হ্যালো, শোনা যাচ্ছে কথা? কেটে আরেকবার বলুন স্যার। আমরা শুনতে পাচ্ছি, ওনার মনে হয় একটু প্রবলেম হচ্ছে, ওখানে নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এনিওয়েজ তোমরা তো রেকর্ডিংটা দেখতে পাবে। আরেকটা জিনিস বলি, থিওরিটিক্যাল বাকলিং এ যেটা হচ্ছে যে মানে আইডিয়ালি দের ইজ নো এসেন্ট্রিসিটি এবং ইনিশিয়ালি দের ইজ নো ল্যাটারাল ডিফ্লেকশন, ওকে,
and there is also no lateral force or any amount of bending moment that is being applied to the system. And you are only increasing your axial force, and when that reaches a certain critical value, okay, you can have any amount of lateral deflection while the system is in equilibrium. এই যে সুইচটা হয় from stable to neutral equilibrium, that happens at a point called bifurcation point. এই bifurcation point মেকানিক্স এর আরো কতগুলো এক্সাম্পলের মধ্যে দেখা যায়, যেমন হচ্ছে একটা হচ্ছে if you try to move a block on a frictional surface, ঠিক আছে, এবার স্ট্যাটিক ফ্রিকশনের কথা ভাবো, যতক্ষণ অবধি এই পি ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে এম, and it is self adjusting, okay, and as long as that friction force is less than mu s times m, the block would not move. Okay, so this is the free body diagram of the block. It has some normal force from top and bottom, okay, some driving force P that you are applying, and some friction force coming from the ground, okay, and as long as that so this F and P are equal, okay, and they are counterbalancing one another and keeping the object in equilibrium as long as the value of F doesn't reach mu s times m. So if you can keep on increasing P, this doesn't move, and if it does move, we'll call it delta, the movement. Now it doesn't move, so you are increasing P and it doesn't move, but then when you reach that critical value mu s times m, the block starts moving. For that value of P, any amount of movement is possible. Static friction এইরকমই তো, হ্যাঁ ঠিক আছে, দুটো ছবি, হ্যাঁ স্যার এটা না না আমি জানি কি বলছো, আমি সেটাতে আসছি, তোমার কোশ্চেনের উত্তরে আসছি, কিন্তু এই দুটো ছবিকে কি মেলানো যাচ্ছে? মানে এই কার্ভটা, হ্যাঁ স্যার একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে যে পয়েন্টে এটা চেঞ্জ হ্যাঁ তোমার পয়েন্টে আমি আসছি। একটা জিনিস দেখো, এই যে ফ্রিকশনের ছবিটা আর এই যে বাকলিং এর ছবিটা, এই দুটো ছবিকে কি মেলানো যাচ্ছে? দ্য আইডিয়াল বাকলিং অ্যান্ড স্ট্যাটিক ফ্রিকশন, এই দুটো ছবিকে কি মেলানো যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার হোমোলোগাস, Okay. হ্যাঁ স্যার কিছুটা হোমোলোগাস স্যার। Okay. Next thing is plasticity. আমি যদি মেটেরিয়ালকে ইলাস্টিক পারফেক্টলি প্লাস্টিক বা রিজিড পারফেক্টলি প্লাস্টিক বলি, তাহলে রিজিড হলে আমি যতই স্ট্রেস দিই না কেন স্ট্রেন হবে না, ঠিক আছে, until and unless I reach the yield stress value, and beyond that it is perfectly plastic. That means at yield stress you can have any amount of plastic strain. তাহলে মেটেরিয়ালের মধ্যেও এরকম কিছু বিহেভিয়ার আছে, রিজিড পারফেক্টলি প্লাস্টিক যদি বিহেভিয়ার দেখা যায় বা সিমিলার বিহেভিয়ার যদি দেখা যায় বা ক্লোজ এনাফ বিহেভিয়ার যদি দেখা যায়, ঠিক আছে, সেই বিহেভিয়ারটা কিন্তু এসেনশিয়ালি গোজ থ্রু দিস বাইফার্কেশন পয়েন্ট। ফ্রিকশনের ক্ষেত্রে এটাকে আমরা বলি লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন, প্লাস্টিসিটিতে বলি yield স্ট্রেস, আর বাকলিং এ বলি পি ক্রিটিক্যাল। এই তিনটে ছবি বেসিক্যালি সেম ছবি, ঠিক আছে। এবার পরের প্রশ্নটা, যদি আইডিয়াল না হয়, ঠিক আছে, যদি এসেন্ট্রিসিটি থাকে তাহলে কি হয়? আগের ক্ষেত্রে কি হচ্ছিল, শুধু অ্যাক্সিয়াল লোড দিচ্ছিলাম, কোনো বেন্ডিং মোমেন্ট দিচ্ছিলাম না। এক্ষেত্রে আমরা বেন্ডিং মোমেন্ট দিচ্ছি, তাই অলরেডি দ্য সিস্টেম স্টার্টস বেন্ডিং, ওকে, and as I increase the axial force, system starts bending even more. শুধু যে বেন্ডিংটা বেশি হচ্ছে তা না, বেন্ডিংটা বাড়ার রেটটাও বেশি হচ্ছে। মানে এই যে স্লোপটা, আমি যদি ডেল্টা ভার্সেস পি প্লট করতাম তাহলে জিনিসটা দেখতে এইরকম হতো, মানে স্লোপটাও বাড়ছে, শুধু যে ভ্যালুটা বাড়ছে তা না, স্লোপটাও বাড়ছে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি বাকলিংটা এইভাবেই হয়, যখন এই ডিফ্লেকশনটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট হয়ে যাবে বা বা এই স্লোপটা, এই যে ডিফ্লেকশনের রেটটা, এটা খুব র্যাপিড হয়ে যাবে, উই ক্যান সে দ্য সিস্টেম ইজ বাকলিং। মানে তোমরা যদি আজকে ল্যাবে এক্সপেরিমেন্ট করতে, অবভিয়াসলি ল্যাবে যে স্পেসিমেনে তোমরা করতে তাতে এসেন্ট্রিসিটি থাকতো, এবং তাতে তুমি বাকলিংটাকে আইডেন্টিফাই করতে ওইভাবে যে there is rapid change in deflection,
ওকে, মানে যেভাবে আমরা ইল স্ট্রেস টেনসাইল টেস্টে আইডেন্টিফাই করেছি যে দেয়ার ইজ র্যাপিড চেঞ্জ ইন স্ট্রেন গেজের মধ্যে র্যাপিড চেঞ্জ ইন স্ট্রেন, নট স্ট্রেন গেজ, এক্সটেন্সোমিটারের মধ্যে র্যাপিড চেঞ্জ ইন স্ট্রেন, সেখান থেকে আমরা ইল পয়েন্টটাকে আইডেন্টিফাই করেছি। তেমনি ভাবে বাকলিং এর ক্ষেত্রে আমরা বাকলিং লোডকে আইডেন্টিফাই করব সেই সিচুয়েশনে when the deflection starts happening at a rapid rate, ধরে যাক এইখানে। কিন্তু সবসময়তেই আমরা থিওরিটিক্যাল বাকলিং লোডের থেকে কিছুটা কম লোড পাবো, মানে আমি প্র্যাকটিক্যালি যে বাকলিং লোডটা পাবো সেটা থিওরিটিক্যাল বাকলিং লোডের থেকে কিছুটা কম পাবো। বোঝা গেল? হ্যাঁ এই অবধি বোঝা গেছে কি? হ্যাঁ স্যার বুঝলাম স্যার, এই অবধি স্যার। আচ্ছা, এবার তোমার কোশ্চেনটা কি আনসার্ড হয়েছে? আমি জাস্ট জানতে চাইছিলাম স্যার, এই যে মানে মানে যেটা ওই যে আপনি দেখাচ্ছেন, যেটা থিওরিটিক্যাল যে গ্রাফটা আপনি দেখালেন, কিংবা যে আপনি প্লটটা দেখাচ্ছেন, যেখানে বাইফার্কেশন পয়েন্টটা রয়েছে এবং ক্রিটিক্যালের ব্যাপারটা রয়েছে, যখন এই বেন্ডিংটা হচ্ছে স্যার মানে এক্সেন্ট্রিসিটির জন্য, তো এটা যখন আমি বলতে জাস্ট সিম্পলি যে জিজ্ঞেস করছিলাম স্যার, যে বেন্ডিংটা যেটা হচ্ছে, বেন্ডিং কিভাবে স্যার আমাদের এই বাকলিং কে এফেক্ট করছে স্যার, মানে কোন পয়েন্টে এফেক্ট করছে স্যার, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি বেন্ডিংটা বাকলিং এ মানে মানে ট্রান্সফর্ম হচ্ছে আর কি। সেটাই তো, এখানে কোনো ডিস্টিংক্ট পয়েন্টই নেই, এখানে কোনো ডিস্টিংক্ট পয়েন্ট নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা ম্যাথমেটিক্যাল যে ভ্যালুটা হবে সেটা আপনি বলছেন থিওরিটিক্যাল ভ্যালু, মানে থিওরিটিক্যাল যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে মানে আমার প্র্যাকটিক্যাল যেটা ভ্যালুটা হবে তার থেকে বেশি হবে, তাই তো? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, এটাতে বুঝতে পারবে। এইভাবে মেটেরিয়াল রিয়েলি ডিফর্ম করে, ঠিক আছে? শুরুতে একটা লিনিয়ার পার্ট থাকে, ঠিক আছে, কিন্তু কতদূর তুমি সেটা জানো না, তারপর থেকে গ্র্যাজুয়ালি স্লোপটা চেঞ্জ করতে শুরু করে। মাইল্ড স্টিলের ক্ষেত্রে একটু এইরকম হয়, বাট ফর মোস্ট ডাকটাইল মেটেরিয়াল দিস ইজ হাউ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ লুকস লাইক। তাহলে এই কার্ভটার মধ্যে তুমি আমাকে খুঁজে বলো তো কোন পয়েন্টটা ইল্ড পয়েন্ট? খুঁজে পাওয়া যায় না, এবং আমরা ইল্ড পয়েন্টটাকে আইডেন্টিফাই করে এইভাবে যে পয়েন্টে ইউ স্টার্ট গেটিং র্যাপিড স্ট্রেন, মানে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ স্ট্রেন ফর ভেরি টাইনি চেঞ্জ ইন স্ট্রেস। মানে ধরো এই পজিশনে এই এতখানি স্ট্রেনের জন্য তোমার এতখানি স্ট্রেস হয়েছে, আর এইখানে এতখানি স্ট্রেস হয়েছে, এবং এই যে ফর ইকুয়াল অ্যামাউন্ট অফ স্ট্রেসের যে হাইটটা সেটা গ্র্যাজুয়ালি কমতে কমতে যাচ্ছে, এবং সেটা যেখানে গিয়ে অনেকটা কম হয়ে যায় উই ক্যান আইডেন্টিফাই দ্যাট অ্যাজ দ্য ইল্ড পয়েন্ট, ঠিক আছে? তো একইভাবে বাকলিং এর ক্ষেত্রেও যে পয়েন্টে গিয়ে উই স্টার্ট গেটিং র্যাপিড ডিফ্লেকশন উইল আইডেন্টিফাই দ্যাট অ্যাজ দ্য buckling load. We'll never be able to achieve the theoretical র্যাপিড buckling. ডিফ্লেকশন যখন হবে তখনই এটা বলছেন, ঠিক আছে? হ্যাঁ, সেটাকে আমরা বলবো buckling load, okay, but we'll never be able to achieve the theoretical buckling. বোঝা গেল এবার? আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারলাম, বাট ডিস্টিংক্ট পয়েন্ট থাকবে না, ওকে? বোঝা গেল? মনে হয় প্রবলেম করছে। হ্যাঁ বোঝা গেছে তো এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমাদের ক্লিয়ার আছে আগে থেকে। আচ্ছা, এবার আরো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা এক্সপেরিমেন্টটা কোথায় করবে? তোমরা করবে হচ্ছে স্প্রিং টেস্ট করেছিল একটা ইনস্ট্রুমেন্টে, খেয়াল আছে? হ্যাঁ স্যার, করেছিলাম। সেই স্প্রিং টেস্টিং মেশিনে আমরা হচ্ছে বাকলিং টেস্টটা করি। সেখানে একটা কলামকে তোমার সাপোর্ট করবার জন্য একটা পোর্শন আছে, সেখান থেকে কলামকে সাপোর্ট করা যায়। একটা হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেভাবে কলামটাকে সাপোর্ট করি সেটা হচ্ছে আমরা দুটো এরকম ফেস তার মাঝখানে কলামটাকে রেখে দিই, ঠিক আছে? এবার ওপর থেকে আমরা ওপরের ধরো তুমি কি বলবে এটাকে, ক্রসেট, ওপরের ক্রসেটটাকে আমরা নামাতে শুরু করি, ঠিক আছে? এখন দেখো ideally you are supposed to do pinned column,
but we are not actually using a pin system. Simply কলামটাকে দুটো সাপোর্টের মাঝখানে রেখে দিচ্ছি। But what sort of support are these? These are all frictional support. Okay, এবার একটা ফ্রিকশনাল সাপোর্ট দুদিকে কনস্ট্রেন্ট করে, একটা হচ্ছে নর্মাল ডিরেকশনে কনস্ট্রেন্ট করে, আর এটা হচ্ছে ল্যাটারাল ডিরেকশনে কনস্ট্রেন্ট করে। এন্ড ইফ ইউ আর উইদিন স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে এ হচ্ছে তোমাকে নর্মাল ডিরেকশনে মুভ করতে রেজিস্ট করে আর ল্যাটারাল ডিরেকশনে মুভ করতে রেজিস্ট করে। এবার ধরো এখানে যদি তোমার কলামটার এন্ডটা থাকে, এরকম ভাবে ধরো কলামটা বাকল করছে, আমি তার একটা পোর্শনই আছি, তার যদি এন্ডটা থাকে এখানে, তাহলে এই এন্ডটা ক্যানট মুভ along x axis, cannot move in y axis. Just the same way, if there was a pin joint, it would not be able to move in x or y. তার মানে একটা frictional support, if it is in static friction, essentially acts as a pin joint. এইটা কি বোঝা গেল? স্যার আরেকবার। হ্যাঁ, একটা পিন জয়েন্ট কি করে, তোমাকে নর্মালি বা ল্যাটারালি মুভ করতে দেয় না, ঠিক আছে? একটা ফ্রিকশনাল সাপোর্ট, যদি সাপোর্টটার মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন থাকে, মানে কোনো রিলেটিভ মুভমেন্ট হচ্ছে না, দ্যাট অলসো এসেনশিয়ালি ডাজ দ্য সেম। সো ইউর column cannot penetrate this face and come below, and it also cannot slide in the lateral direction because the friction is well within static limit. আর একটা জিনিস ভাবো, আমি কিন্তু গ্র্যাজুয়ালি এই পিটাকে বাড়িয়েই চলেছি, তার মানে এই নর্মাল ফোর্সটা বেড়েই চলেছে, তার মানে এই যে লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সেটাও কিন্তু বেড়েই চলেছে। তোমার যতটা ফ্রিকশন ফোর্স রিকোয়ার্ড, দ্যাট উইল অলওয়েজ বি স্মলার দ্যান দিস মিউ এস টাইমস এন, মানে ইউ উইল অলওয়েজ বি ইন দ্য ডোমেন অফ স্ট্যাটিক ফ্রিকশন, and in the domain of static friction, the frictional support is essentially the same as a pin joint. বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এসেনশিয়ালি আমরা যদি একটা ফ্রিকশনাল সাপোর্ট দিয়ে বেন্ডিংটা বাকলিংটা করি, এটা পিন জয়েন্ট নিয়ে করা হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা টিপিক্যালি যে ধরনের কলাম নিয়ে কাজ করব, দ্যাট উড বি অফ অ্যারাউন্ড 1 মিটার ইন লেংথ, দ্যাট ইজ 1000 মিলিমিটার। ডায়ামিটারটা ইজ লেস দেন, so diameter is usually less than 5 millimeter. Okay, no, 5 millimeter to the ভুল বলছি, that should be the radius. The radius is less than the 5 millimeter. ঠিক আছে? তো এই ধরনের তিনটে কলাম নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা তো আজকে এক্সপেরিমেন্ট করব না, ঠিক আছে? তার বদলে আমরা যেটা করব, আমরা একটা সিমুলেশন দেখব, ঠিক আছে? তো আমি আমার সিমুলেশনের স্ক্রিনটাকে শেয়ার করছি। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে ওকে, তো এখানে দেখো একটা সার্কুলার বার রয়েছে, ঠিক আছে? এবার আচ্ছা, একটা জিনিস বললাম, একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে ওই আমরা দেখলাম না যে কলামে যদি আইডিয়াল কলাম হয়, মানে যদি কোনো এসেন্ট্রিসিটি না থাকে, ঠিক আছে, তাতে আমি যদি পি ক্রিটিক্যালও দিই, তার ইকুইলিব্রিয়াম কনফিগারেশন ক্যান বি এনি অ্যামাউন্ট। ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। না না, আচ্ছা আচ্ছা, ব্ল্যাক হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমরা কি দেখলাম, যে যদি পারফেক্ট কলাম হয়, যদি একদম অ্যাক্সিস বরাবর লোড দেওয়া হয়, তাহলে ইকুইলিব্রিয়াম কনফিগারেশনে এনি অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন হতে পারে, এবং যেহেতু এনি অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন হতে পারে, তার মানে ডিফ্লেকশন জিরো হতে পারে। তাই আমি এই যে অ্যানসিস সফটওয়্যার, ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার, এখানে যদি কোনো একটা এসেন্ট্রিসিটি প্রোভাইড না করি, তাহলে আমি ওই মানে নন বাকলিং ডিফরমেশনটাই পাবো, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? আমি যদি এসেন্ট্রিসিটি প্রোভাইড না করি, তাহলে কিন্তু, বিকজ দ্যাট ইজ অলসো আ সলিউশন অফ দ্য ইকুইলিব্রিয়াম প্রবলেম। আচ্ছা, বিকজ ইট ইজ নিউট্রাল ইকুইলিব্রিয়াম, মানে যদি পারফেক্টলি অ্যাক্সিয়াল লোডিং হয় কলামের, তাহলে দ্যাট ইজ নিউট্রাল ইকুইলিব্রিয়াম।
কিন্তু আরেকটা জিনিস আমার বলা হলো না, এসেন্ট্রিসিটি থাকলে যেটা হয় যে ওই যে বলছিলাম এনি অ্যামাউন্ট অফ বাকলিং ক্যান বি এ সলিউশন, সেটা কিন্তু হয় না। এসেন্ট্রিসিটি থাকলে একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ বাকলিংই হবে একটা গিভেন অ্যামাউন্ট অফ লোড, বা ডেফিনিট অ্যামাউন্ট অফ বেন্ডিংই হবে একটা গিভেন অ্যামাউন্ট অফ লোড। ঠিক আছে? তো আমরা এখানে যেটা করছি দেখো, এই যে রডটা রয়েছে একে আমরা একটা অ্যাক্সেলারেশন দিচ্ছি ওয়াই ডিরেকশনে। ঠিক আছে? ওয়াই ডিরেকশনে মানে অ্যাজ ইফ ওয়াই ডিরেকশনে গ্র্যাভিটি কাজ করছে। তাহলে গ্র্যাভিটিতে এখানে যদিও ডিরেকশনটা উপর দিকে দেখাচ্ছে, ঠিক আছে, গ্র্যাভিটির জন্য এই যে ধরো আমি দিয়েছি 10,000 মিলিমিটার, 10,000 মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ওই ক্লোজ টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে গ্র্যাভিটির মতো যদি আমি একটা লোড দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, বিকজ অফ সেলফ ওয়েট ইট উইল ডিফর্ম স্লাইটলি। ঠিক আছে? তো আমি যেটা করেছি, ধরো প্রথম স্টেপের যে সলিউশনটা, ঠিক আছে, এই যে প্রথম স্টেপের যে সলিউশনটা, এটা এক্সাজারেট না করলে তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে প্রথম স্টেপে ডিফর্ম শেপ। প্রথম স্টেপে আমি হচ্ছে ওই অ্যাক্সেলারেশনটা দিয়েছি, দিয়ে আমি একটা মানে বেন্ডিং ডিউ টু ওন ওয়েট তৈরি করেছি। এইটা তোমরা সলিউশনটা দেখতে পাচ্ছ না বেন্ডিংটা, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এটাকে অটো স্কেলিং করতে হবে। মানে প্রথম স্টেপে দেখো যেখানে হচ্ছে যে আমি টি মানে মানে এই যে একদম আমার সলিউশনটা দেখো, আমার কার্সারটা খেয়াল করো, এটা একদম বাঁ দিকে রয়েছে। এটা হচ্ছে প্রথম স্টেপে আমি অ্যাক্সেলারেশনটা দিয়েছি, দিয়ে আমি একটা বেন্ডিং তৈরি করেছি ডিউ টু সেলফ ওয়েট। ঠিক আছে? এই বেন্ডিংটা কিন্তু এতটা না, এই বেন্ডিংটা হচ্ছে সামান্য, মানে ট্রু স্কেলে দেখলে খুব সামান্য, মানে তুমি বুঝতেই পারবে না, খুব সামান্য। সেলফ ওয়েটের জন্য একটা রডের আর কত বেন্ডিং হয়? ঠিক আছে? আচ্ছা, এই রডটার ডাইমেনশন বলে দিই। এই রডটার লেন্থ হচ্ছে ওই অ্যারাউন্ড তোমার 1 মিটার, এবং এর সার্কুলার ক্রস সেকশন, তার রেডিয়াস হচ্ছে 3 মিলিমিটার। এই দুটো ভ্যালু লিখে নাও। তার লেন্থ হচ্ছে 1000 মিলিমিটার বা 1 মিটার, আর রেডিয়াস হচ্ছে 3 মিলিমিটার বা 0.003 মিটার। লিখেছো কি? হ্যাঁ। ওকে। ইয়ংস মডুলাস হচ্ছে 200 গিগাপাস্কাল। 200 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পাস্কাল। ওকে। ইয়ংস মডুলাস হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 9 পাস্কাল। আর আর হচ্ছে তোমার এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আই, তার এক্সপ্রেশনটা হবে π/64 d টু দি পাওয়ার 4 বা π/4 r টু দি পাওয়ার 4। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে π/4 r টু দি পাওয়ার 4। এখানে সব দেওয়া রয়েছে। ওকে ওকে। তো সেখান থেকে ভ্যালুগুলো তোমরা ক্যালকুলেট করতে পারবে। তো আমি তোমাদের আজকেই ক্যালকুলেট করতে দেবো ইনফ্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, তো ইয়ংস মডুলাস বলে দিলাম, আই বলে দিলাম। ঠিক আছে? তাহলে এর বাকলিং লোডটা কত ক্যালকুলেট করতে পারবে তোমরা? ঠিক আছে, করে ফেলো। ইটস আ পিন কলাম। ঠিক আছে? এটার সাপোর্টটা বলে দিই, এটা একটা পিন কলাম, মানে ডিফরমেশন দেখেই বুঝতে পারবে। এটা আমি একটু মানে ডিফরমেশনটাকে এক্সাজারেট করছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ডিফরমেশন নয়। ইটস আ পিন কলাম, দুটো এন্ডে পিন করা আছে। ঠিক আছে? এই যে পিন কলাম, ঠিক আছে, তাহলে পিন কলামের জন্য এক্সপ্রেশন হচ্ছে π²EI/L²। দ্য লেংথ ইজ দ্য এফেক্টিভ লেংথ, ঠিক আছে, ফর এ পিন কলাম, and that length is 1 মিটার। ঠিক আছে? এখান থেকে পি ক্রিটিক্যালটা ক্যালকুলেট করো। স্যার বোথ সাইড পিনের ক্ষেত্রে তো এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু L/√2 তো না, কোথাওই L/√2 নয়। বোথ সাইড পিনের ক্ষেত্রে আমরা তো এক্ষুনি দেখলাম যে বোথ সাইড পিনটাই তো স্ট্যান্ডার্ড, বোথ সাইড পিনটাকে তো স্ট্যান্ডার্ড ধরে করা হয়। তার ফলে যেটা হচ্ছে যে, আচ্ছা, বোথ সাইড পিন বলতে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে যেরম যেরম ডিফ্লেকশন হচ্ছে,
এই এন্ডটা দেখতে পাচ্ছ, লেফট এন্ডটা সরে সরে আসছে। আমি কি করেছি, এই লেফট এন্ডে রাইট এন্ডটাকে আমি ফিক্সড করে দিয়েছি, আর লেফট এন্ডটাকে আমি হচ্ছে নিচের দিকে পুশ করছি, ঠিক আছে। তার ফলে হচ্ছে এখানে এখানে একটু জুম করলে দেখতে পাবে যে এটা কিন্তু লেফট এন্ডটা কিন্তু বাঁদিক থেকে সরে আসছে। মানে ওই যে দেখিয়েছিলাম যে একটা রোলারের ওপর সাপোর্টেড, শুধু পিন নয়, এটা পিন টু আ ব্লক এন্ড দ্য ব্লক ইজ সাপোর্টেড অন এ রোলার, খানিকটা সেই রকম, ঠিক আছে। সো ইট ইজ পিনড এন্ড অলসো সাপোর্টেড অন এ রোলার, সো ইট ইজ অলসো এবল টু মুভ অ্যাক্সিয়ালি, ঠিক আছে। তো এই 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 কলাম নিয়ে আমরা কাজ করছি, এবং এই কলামের জন্য মানে এই কলামটাই স্ট্যান্ডার্ড, এবং অয়েলার ইকুয়েশন ইজ ফর দিস কলাম, ওকে। সো দ্য এল এফেক্টিভ ফর দিস ওয়ান ইজ এল, because the p critical value for pin column is pi squared ei by l squared, ঠিক আছে। p critical ক্যালকুলেট করেছো কি কেউ? স্যার 126-এর মতো আসছে কি নিউটন। ওকে, ঠিক আছে, তোমার কাছে রাখো, বাকিরা ক্যালকুলেট করে নিজেদের মতো। এক্ষেত্রে আমরা একটা অ্যাক্সেলারেশন দিয়ে কি করেছি, একটা এসেন্ট্রিসিটি তৈরি করেছি। এটা দেখতে এরকম নয়, অ্যাকচুয়ালি এটা দেখতে হচ্ছে সরি, এই সলিউশনটা রাদার প্রথম সলিউশনটা, এটা হচ্ছে 22 টাইমস এক্সাজারেটেড। এই যে ভিউটা দেখছো, এই যে রিফ্লেকশনটা, এটা 22 গুণ এক্সাজারেটেড। আসলে জিনিসটা দেখতে হচ্ছে এইরকম, ঠিক আছে। সো অ্যাক্সেলারেশন দিয়ে আমরা একটা সামান্য এসেন্ট্রিসিটি তৈরি করেছি, সামান্য ডিফ্লেকশন তৈরি করেছি, ঠিক আছে। এবার হচ্ছে যখন আমরা আমাদের অ্যাকচুয়াল লোডটা দেব, পি ফোর্সটা দেব, বা অ্যাকচুয়ালি আমরা এখানে কোনো ফোর্স দিচ্ছি না, আমরা শুধু মানে বাঁদিক থেকে জিনিসটাকে সরিয়ে আনছি, ঠিক আছে। এবার আমরা যত বাঁদিক থেকে সরিয়ে আনবো তত হচ্ছে এর মধ্যে মোর অ্যান্ড মোর বেন্ডিং তৈরি হবে, অ্যান্ড ইন এ কন্টিনিউয়াস মোড, নট লাইক থিওরিটিক্যাল বাকলিং যেখানে একটা বাইফার্কেশন পয়েন্ট থাকে। এখানে একটা কন্টিনিউয়াস মোডে ডিফ্লেকশন হতে থাকবে, ঠিক আছে। এবার আমরা যদি ফোর্স রিয়াকশনটা দেখি, আমরা স্প্রিং টেস্টও যদি করতাম, মানে স্প্রিং টেস্টের মেশিনও যদি করতাম, আমরা ফোর্স রিয়াকশন দেখতে পেতাম, ঠিক আছে। যেহেতু আমরা একটা অ্যাক্সেলারেশন দিয়েছি, শুরুতে আমরা একটা ওয়াই ডিরেকশনে রিয়াকশন ফোর্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা ইগনোর করব। এবার আমরা গ্র্যাজুয়ালি দেখো, এখানে কেবলমাত্র আমি জেড অ্যাক্সিসের যে রিয়াকশন ফোর্স সেটাকেই প্লট করেছি, এবং যেহেতু আমি নেগেটিভ জেড ডিরেকশনে অ্যাপ্লাই করছি, সেই জন্য এটা নেগেটিভ ভ্যালু। মানে আমি যেহেতু নেগেটিভ জেড ডিরেকশনে এই ফেসটাকে সরাচ্ছি, লেফট হ্যান্ডটাকে সরাচ্ছি, তাই এখানে যে ফোর্সটা লাগছে সেটাও নেগেটিভ, হেন্স ইট ইজ এ নেগেটিভ ভ্যালু। এবং এবার একটা ভিডিওটা খেয়াল করো, এইভাবে বাকলিংটা হচ্ছে, মানে এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে বাঁদিক থেকে ফেসটা কিন্তু অল্প অল্প সরে আসছে। মানে এটা কি ধরবো স্যার আমার যে র্যাপিডলি হচ্ছে? না, এখানে আমি ডিফ্লেকশনটা গ্র্যাজুয়ালি দিচ্ছি, এটা একটা জিনিস, ডিফ্লেকশনটা গ্র্যাজুয়ালি হচ্ছে। কিন্তু এখানে যেটা হচ্ছে, মানে আনলাইক দ্য অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট দ্যাট উই ডু,
যেখানে আমরা লোডটা কন্টিনিউয়াসলি দিই, এখানে আমি ডিফ্লেকশনটা কন্টিনিউয়াসলি দিচ্ছি, কিন্তু দেখো আমার লোডটা কিভাবে চেঞ্জ করছে। প্রথমে খুব র্যাপিডলি চেঞ্জ করছিল, তারপর আস্তে আস্তে কি হয়েছে, ফ্ল্যাট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, এই যে ফোর্সটা, ঠিক আছে, ধরো আমি যদি একটা এক্সেল শিট খুলি, স্যার প্লটটাতে এক্স অ্যাক্সিসে কি আছে ওটা স্যার, ডেল্টা কি? না একদিকে- এক্স অ্যাক্সিসে রয়েছে টাইম, মানে কি স্যার? বেসিক্যালি আমার আমি যে আমার কি বলবো, মানে কোনো ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যারে তোমাকে একটা স্ট্যাটিক প্রবলেম সলভ করতে গেলেও একটা ডিউরেশন বা টাইম দিতে হয়, হুইচ ইজ আ সিউডো টাইম। ইট বেসিক্যালি মিনস তুমি যদি 100 নিউটন ফোর্স দিতে চাও 100 সেকেন্ডে, তাহলে প্রত্যেক সেকেন্ডে ও 1 নিউটন করে ফোর্স ধরবে, ঠিক আছে, প্রত্যেক সেকেন্ডের মানে ওর কাছে 1 নিউটন ফোর্স দেওয়া। তো এখানে সেই সিউডো টাইমটাই রয়েছে। আমি এই টাইমটাকে ইগনোর করছি, আমি যেটা করছি, আমি এই যে ডিরেকশনাল ডিফর্মেশন রয়েছে, আমি জানি যে মিডলের পয়েন্টের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয়, তাই আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশনটাকে নিচ্ছি। আর এখানে যে ফোর্স রিয়াকশনটা রয়েছে, সেটাকে নিচ্ছি। সেই স্ক্রিনটা সরে গেল। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? না স্যার, আপনাকে লেফট দেখাচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এবার এসছে। এবার এই ডিফ্লেকশনের ফোর্সটাকে আমি কপি করে নিয়েছি, দুটোরই নেগেটিভ সাইন, সেই জন্য স্যার ঠিক মতো দেখাচ্ছে না। আচ্ছা দেখাচ্ছে না, এবার দেখাচ্ছে, এবার দেখাচ্ছে? দেখাচ্ছে। Okay. হ্যাঁ হ্যাঁ তো আমি ডিফ্লেকশনের ফোর্সটাকে কপি করে নিয়েছি, এবার দুটোরই নেগেটিভ সাইন। তো আমি যেটা করছি, এদের সাইন গুলোকে সরিয়ে দিচ্ছি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে। এবং এটাকে আমি তারপর প্লট করছি, তাতে করে আমি এরকম একটা প্লট পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ যে একটা গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, বিকজ আই ইন্ট্রোডিউস দ্য এসেন্ট্রিসিটি, হ্যাঁ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা মোটামুটি কত পাচ্ছি, এখানে দেখো তো, 121.43, মানে এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, 49, হ্যাঁ। তাহলে মোটামুটি 121 রিচ করে গেছে এই স্টেজে, যখন এটা 57 ছিল। তারপর থেকে 63, হ্যাঁ, তারপর 63 পর্যন্ত চলে এসছে, কিন্তু ওটা 121 থেকে 122 হয়নি, মানে এত স্লো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমি ধরে নিতে পারি যে ইট হ্যাজ বাকলড, ঠিক আছে। তার মানে আমি এক্সপেরিমেন্টালি বাকলিং লোড কত পেলাম, 121 নিউটন। আর তোমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট কত করেছিলে? 126। 125.57 মতন বেশি নিউটন। তাহলে কি দেখা গেল, যে আমি এক্সপেরিমেন্টালি যে ক্রিটিক্যাল লোডটা পাবো, ঠিক আছে, সেটা আমার থিওরিটিক্যাল ক্রিটিক্যাল লোডের থেকে কম হবে, ঠিক আছে, বোঝা গেল? ইয়েস। ওকে। আর একটা জিনিস নিয়ে শুধু বলার, হুইচ ইজ স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে। আমার আর মিনিট 10 লাগবে। এক্সপেরিমেন্টাল পার্টে আমার আর কিছু দেখানো নেই, কারণ এক্সপেরিমেন্টাল সেটআপ এটসেট্রা সেগুলো তো এই মুহূর্তে নেই। তবে আমি সাজেস্ট করব তোমরা ইন্টারনেটে গিয়ে বাকলিং টেস্টের এক্সপেরিমেন্ট দেখো ইউটিউবে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও নিয়ে। আচ্ছা, তোমরা এই যে ডেটাটা পেলে, ঠিক আছে,
এই ডেটাটাকে দরকার হলে ভিডিও আরেকবার দেখো, এটাকেই তোমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট হিসেবে ট্রিট করবে। হ্যাঁ, এই যে 121.49 পেলে এটাকেই এক্সপেরিমেন্টাল রেজাল্ট হিসেবে ট্রিট করবে। ওকে, মানে আমরা যে কটা ডেটা এখানে ভিডিওতে পেলাম আমরা ওখান থেকেই নিয়ে নেবো, পুট করে নেবো। ওকে স্যার। ওকে, নাও নেক্সট থিং ইজ, ধরো একটা সিচুয়েশন, বাকলিংটাকে আমরা বলবো হচ্ছে জিওমেট্রিক ফেলিয়ার। হ্যালো স্যার, নেট প্রবলেম করছে মনে হয় আপনার, শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে আপনার কথা, আসছে না। তোরা কি শুনতে পাচ্ছিস না শুধু আমার প্রবলেম হচ্ছে? না না আমারও ও, হ্যালো স্যার, স্যার কিছু ভয়েস আসছে না আপনার, মানে মাইক অন আছে, হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না, কিছু কেটে যাচ্ছে, আমাদের সবাই প্রবলেম হচ্ছে। হ্যালো হ্যালো স্যার তো স্যার, শুনতেই পাচ্ছে না, স্যার তোমার কথা শুনতে পাচ্ছে না, কল করো কল করো। ও মনে হয় তাই, দাঁড়া আমি কল করছি। আচ্ছা, কেউ যাবি না কিন্তু, হ্যাঁ স্যার আবার রিজয়েন করছি, যদি না হয় তাহলে স্যার আমাকে কল করে জানাবেন। পালিয়ে গেল এই কিছুক্ষণের মধ্যে, কদিন রইলো? রেকর্ডিং হচ্ছে, বেশি কিছু বলার দরকার নেই। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। একদম ক্লিয়ার। ওকে ওকে, হ্যাঁ এবার শোনো, এই আচ্ছা স্ক্রিন শেয়ার করতে হবে না? আপনি কি জিওমেট্রিক ফেলিয়ার বলছিলেন? হ্যাঁ, হুম। রেকর্ডিং হচ্ছে। ওকে, হ্যাঁ সো আমরা মানে অ্যাটলিস্ট আন্ডারগ্রেড লেভেলে আমরা যত সম্ভব নন লিনিয়ারিটিকে এড়িয়ে চলি, এবং এবং আমরা নন লিনিয়ারিটিকেই ফেলিয়ার হিসেবে ট্রিট করি। নন লিনিয়ারিটি বলতে দেখো যে স্ট্রেস স্ট্রেন কার্ভেরও যেটা প্লাস্টিক পার্ট, দ্যাট ইজ নন লিনিয়ার, সো উই ওয়ান্ট টু বি উইদিন দ্য ইলাস্টিক লিমিট। নট অনলি দ্যাট, we divide the elastic limit by a factor of safety, so sigma w is sigma y by factor of safety, and we try to keep our stresses below this working stress. ঠিক আছে,
এটা তো গেল মেটেরিয়ালের কথা। ডিফর্মেশনের ক্ষেত্রে উই ডোন্ট ওয়ান্ট হিউজ ডিফর্মেশন। যেমন আমি যদি একটা বিমকে অনেকখানি বেন্ড করে দিই, I can no longer use the Euler-Bernoulli beam theory, ঠিক আছে, because it is no longer that straight line on which the theory applies to, ঠিক আছে। তো the thing is, in buckling we have geometric nonlinearity. Okay, in buckling the every amount there is no question of going to plasticity or crossing the yield stress or going past the yield elastic limit. There is no question on that. Every deformation is happening well within the elastic limit. So buckling happens well within the elastic limit. ওকে, তাহলে প্রবলেমটা কি বাকলিং হলে সিস্টেমের স্টিফনেস খুব কমে যায় এবং র্যাপিড ডিফর্মেশন হতে থাকে, and that can lead to other sorts of failure. তো এবার ব্যাপার হচ্ছে, think of a situation when the material has both type of failure, material nonlinearity and geometric nonlinearity. সেই সিচুয়েশনটা কখন হবে? যখন ইউ হ্যাভ এ কলাম, লেটস সে কলামের জন্যই ভাবো, তাতে তুমি অ্যাপ্লাই করেছো পি ক্রিটিক্যাল, ওকে, এবং দ্যাট ইজ কজিং অ্যান অ্যাকচুয়াল স্ট্রেস অফ সিগমা ওয়াই। তার মানে এমন একটা সিচুয়েশনের কথা বলছি, this structure can either fail because of material nonlinearity or because of buckling or geometric nonlinearity. This structure could either fail due to yielding and plastic deformation and ultimately leading to failure, or it could be failing due to buckling, that is the geometric nonlinearity. এটা হচ্ছে দুটো সিচুয়েশন একসঙ্গে ঘটে যাওয়া, ঠিক আছে। এবারে এই যে স্পেশাল সিচুয়েশনটা, এটা কখন ঘটবে, তার জন্য আমাকে পি ক্রিটিক্যালের এক্সপ্রেশনটা লিখতে হবে। Now P critical is pi squared EI by L effective squared. Okay. That means that is equal to A times sigma y, a special situation. এবার দেখো দুদিকে দুখানা মেটেরিয়াল প্রপার্টি রয়েছে, ইয়ংস মডুলাস আর yield স্ট্রেস, দুখানা জিওমেট্রিক প্রপার্টি রয়েছে, যেমন এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া এন্ড দ্য এরিয়া। এখান থেকে আমরা যেটা পাই এই জিনিসটা, এল এফেক্টিভ বাই আই বাই এ, এল এফেক্টিভ স্কোয়ার্ড বাই আই বাই এ, মানে এল এফেক্টিভকে আমি আই দিয়ে ডিভাইড করলাম, আবার আই কে আমি এ দিয়ে ডিভাইড করছি তার মধ্যে। ওকে, সো দ্যাট থিং ইজ পাই স্কোয়ার্ড ই বাই সিগমা ওয়াই, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমরা এই জিনিসগুলোর ভ্যালু বসাবো। প্রথমত আই বাই এ কে আমি ডিফাইন করতে পারি রেডিয়াস অফ জাইরেশন হিসেবে। আই যদি পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4 হয়, আর এ যদি পাই বাই 4 ডি স্কোয়ার্ড হয়, দেন কে ইজ ডি বাই 4, অর্থাৎ r by 2 radius of gyration for a circular cross section. Okay, now therefore I can write L effective, এখন আমি জানি না কি ধরনের কলাম, তাই আমি L effective লিখছি। যদি পিন পিন কলাম হতো তাহলে L effectiveটাই L হতো, যদি ফিক্স ফ্রি কলাম হতো তাহলে L effectiveটা হচ্ছে twice L. Whatever the case may be, I can write this whole thing to be L effective by K whole square, and that equals to pi square E by sigma y, ঠিক আছে। এখন এই কোয়ান্টিটিটাকে আমি বলবো স্লেন্ডারনেস রেশিও, লেংথ which is the
which is the longitudinal dimension, and K, which is a representative of the lateral dimension. That means diameter 1/4. It represents the lateral dimension. এই longitudinal to lateral dimension এর এই যে রেশিওটা, ঠিক আছে, এটার একটা ক্রিটিক্যাল ভ্যালুতে, this is a critical value of that slenderness ratio, যাতে করে দু ধরনের ফেলিয়ারই equally possible, equally probable, মানে failure due to buckling or failure due to yielding, দু ধরনের ফেলিয়ারই হচ্ছে equally likely বা equally probable. তো এই ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিওটাকে আমরা এভালুয়েট করি। এই ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিওটা মোটামুটি যদি আমি ধরে নিই E/σy ইজ অ্যাপ্রক্সিমেটলি 1000, মানে ধরো ইয়ংস মডুলাস হচ্ছে 200 জিপিএ আর ইল স্ট্রেস হচ্ছে 200 এমপিএ। দ্যাট ইজ দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড। আমি বলছি না যে এক্স্যাক্টলি 1000 হবে, 200 এর জায়গায় 400 এমপিও হতে পারে, কিন্তু আমি বলছি ইট ইজ অফ দ্য অর্ডার, মানে 1000 টাইমস এমপিএ জিপিএ। এখন হাউ মাচ ইজ দ্য ভ্যালু অফ পাই স্কোয়ার্ড? পাই স্কোয়ার্ডের ভ্যালু কত? স্যার 20 কাছাকাছি হবে কি? না, পাই এর ভ্যালু হচ্ছে হ্যাঁ হ্যাঁ 3.1416। 3 স্কোয়ার হচ্ছে 9, 3.14 স্কোয়ার is approximately 10. Actually square root of 10 is this quantity, 3.16227766. So pi squared is approximately 10. তার মানে this quantity is approximately 10 to the power 4. তার মানে L effective by K critical যে স্লেন্ডারনেস রেশিওতে জিওমেট্রিক ফেলিয়ার আর মেটেরিয়াল ফেলিয়ার দুটো ইকুয়ালি প্রবাবল, সেই ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও ফর স্টিল বা ফেরাস অ্যালয়েস, বিকজ দিস রেশিও এন্ড দিস ভ্যালু দিস আর অল ভ্যালিড ফর ফেরাস অ্যালয়েস। ফর ফেরাস অ্যালয়েস মানে আয়রনের অ্যালয় যেগুলো, তাদের ক্ষেত্রে এই ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 100। ঠিক আছে, এই 100 এর যদি নিচে হয়, 100 এর যদি অনেক নিচে হয়, মানে ধরো ইফ এসএলআর ইজ তোমার লেস দেন 50, তাকে আমরা বলবো হচ্ছে শর্ট কলাম। একইভাবে এই স্লেন্ডারনেস রেশিও যদি আবার 100 এর থেকে বেশি হয়, তাকে আমরা বলবো হচ্ছে লং কলাম। এই লং কলাম উড ফেল বিকজ অফ জিওমেট্রিক নন লিনিয়ারিটি, মানে ইল্ডিং হওয়ার অনেক আগেই এ বাকল করবে, মানে যার যেটা আগে হবে সে সেটাতে ফেল করবে। শর্ট কলাম সে বাকলিং হওয়ার আগে তার মেটেরিয়াল ফেলিয়ার হবে। এবার মেটেরিয়াল ফেলিয়ারও দু ধরনের হতে পারে। যদি একটা ডাকটাইল মেটেরিয়াল হয় তাহলে ইট উড ইল্ড ইন কম্প্রেশন। মনে রেখো, the column is always under axial compressive load, so the yielding would also happen in compression and therefore it would be compressed. ঠিক আছে, যেভাবে একটা কয়েনকে হাইড্রোলিক প্রেসের মধ্যে রেখে দিলে সে চেপটে যায়, সেরকম ভাবে চেপটে যাবে। ঠিক আছে, আর যদি ব্রিটল মেটেরিয়ালের তৈরি হয়, এখন যদি ব্রিটল মেটেরিয়ালের এরকম একটা সিলিন্ডার হয় আর আমি যদি তাকে কম্প্রেসিভ লোড দিই, সে কম্প্রেশনে ফেল করবে না, সে ফেল করবে শিয়ারে। এই অ্যাক্সিসটা বরাবর যদি কম্প্রেসিভ লোড দিই, তাহলে এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে অ্যাক্সিস গুলো, যেটাকে আমি এরকম হেলিক্স হিসেবে প্লট করতে পারি, সেই অ্যাক্সিস গুলো হচ্ছে দ্য অ্যাক্সিস অফ ম্যাক্সিমাম শিয়ার। সেই ম্যাক্সিমাম শিয়ার অ্যাক্সিস গুলো বরাবর ফেল করবে, কারণ কম্প্রেশনে কেউ ফেল করে না, কারণ কম্প্রেশন একটা ক্র্যাক থাকলে তাকে ক্লোজ করে। কম্প্রেশনের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার কোনো ক্র্যাক থাকলে কম্প্রেশন থেকে ক্লোজ করে, হেন্স কম্প্রেশন ডাজন্ট কজ এনি ফেলিয়ার। তো সেক্ষেত্রে ফেলিয়ারটা হবে হচ্ছে শিয়ারে। ধরো চকের একটা টুকরো যদি হয় বা যে কোনো ব্রিটল মেটেরিয়ালের যদি একটা এরকম তুমি সিলিন্ড্রিক্যাল শর্ট কলাম নাও, তাকে যদি তুমি কম্প্রেসিভ লোড দাও, সেই সারফেস গুলো বরাবর ফেল করবে। কিরকম হবে ফেলিয়ারটা? এবং আলটিমেটলি
সেন্টারের সঙ্গে এরকম ভাবে। এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে ক্রাশিং। তাহলে দু ধরনের ফেলিয়ার হতে পারে, একটা জিওমেট্রিক ফেলিয়ার যদি লং কলাম হয় বাকলিং হবে, মেটেরিয়াল ফেলিয়ার যদি শর্ট কলাম হয়, ঠিক আছে। তার ক্ষেত্রে আমরা ডাকটাইল হলে দেখবো হচ্ছে ইল্ডিং ইন কম্প্রেশন, ব্রিটেল হলে আমরা দেখবো হচ্ছে ক্রাশিং। আর যদি ইন এই স্লেন্ডারনেস রেশিওটা এর মাঝামাঝি কিছু থাকে, দেন উইল হ্যাভ দ্য ইন্টারমিডিয়েট কলাম অন মিডিয়াম সাইজড কলাম, ঠিক আছে। এবং তার ক্ষেত্রে আমরা মিক্সড মোড অফ ফেলিয়ার দেখতে পারি, মানে এই দুটো জিনিসই সাইমালটেনিয়াসলি ঘটছে, এই ধরনের আমরা ফেলিয়ার দেখতে পারি, ঠিক আছে। তো এই অবধি আমার বলার। আমার একটা সাজেশন হচ্ছে যে মেকানিক্যাল মেটালার্জি থেকে, মেকানিক্যাল মেটালার্জি বাই ডিটার বইটার নাম বোধহয় বলেছি, সেখান থেকে বাকলিং টেস্টের চ্যাপ্টারটাও একটু দেখে নিন। ওকে স্যার। আমি প্রেজেন্টেশনটা স্টপ করছি, আমার এমনিতে আর কিছু প্রেজেন্ট করার নাই, কিন্তু তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। স্যার বেসিক্যালি আজকে যেটা হলো মোটামুটি স্যার আমাদের পড়াই ছিল, মানে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে পড়েছিলাম আর মেশিন ডিজাইন থেকে পড়েছিলাম কিছুটা, তো রয়েছে এখানে তেমন কিছু Okay. আমার করতে নেই, বাকিতে থাকতে পারে। ওকে, সেটা নয়, ঠিক আছে, সেটা যদি হয় ঠিকই আছে। ওকে, রিপোর্টের জন্য বলি। ওখানে যে আপনি স্লিংনেস রেশিও বললেন L/F বাই K, সেরকম হ্যাঁ, হ্যাঁ। কেটা রেডিয়াস অফ জাইরেশন, তাই তো? হ্যাঁ, রেডিয়াস অফ জাইরেশন, ইয়েস রেডিয়াস অফ জাইরেশন ফ্রম এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, ওইটা একটু Yes. খেয়াল রাখতে হবে, কোথায় Yes. মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, কোথায় এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ 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 obvious. যেখানে অসিলেশন রোটেশন এসব করছে সেখানে হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, Yes. আর যেখানে হচ্ছে আমরা মেটেরিয়ালের স্টিফনেস নিয়ে কথা বলছি বা স্ট্রাকচারের স্টিফনেস নিয়ে কথা বলছি, তখন কিন্তু হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, Yes. সেটা বিমই হোক কি কলামই হোক, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম মানে আমাদের সেকেন্ড সেমিস্টারে এখান থেকে কিছু কোশ্চেন ছিল যেগুলো কিনা এসেন্ট্রিসিটি দিয়ে ম্যাথমেটিক্স ছিল। তো এসেন্ট্রিসিটি দিয়ে সব ম্যাথমেটিক্স আর ক্যালকুলেশন এগুলো ছিল, আমার কিন্তু প্রচুর আটটা ছিল, পাচ্ছিলাম না। তো আমরা এমনি স্যার সিম্পল পাই স্কয়ার EI বাই L স্কয়ার বা LE/2 L/√2 যেসব কন্ডিশন গুলো হয় ওইগুলো দিয়ে সিম্পল অঙ্ক করেছি। কিন্তু স্যার এসেন্ট্রিসিটি দিয়ে কোনো মানে কলাম এসেন্ট্রিসিটি আছে এইরকম অঙ্ক একটাও করিনি এবং করতে গেলেও আটকাচ্ছিল। স্যার এইরকম যদি একটা এটা একটু, কিছু ম্যাথমেটিক্স দেখিয়ে দিতেন। সেটা আমি কতটা সময় পাবো জানি না, তবে আমি সাজেস্ট করবো তোমাদের তো একজন ক্লাস টিচার পড়িয়েছিলেন, তোমরা তাকে একবার কন্ট্যাক্ট করো। না স্যার, এসেন্ট্রিসিটি দিয়ে কোনো ম্যাথমেটিক্স আমাদের হয়নি স্যার আগে তো, এমনি সিম্পল হয়েছে কিন্তু এসেন্ট্রিসিটি দিয়ে ম্যাথমেটিক্স হয়নি, বাট ওগুলো ছিল কোশ্চেন। হ্যাঁ, হুম হুম। ক্লাস টিচার যিনি পড়িয়েছিলেন তার সঙ্গে একবার এই ব্যাপারে কথা বলো, আচ্ছা শ্রীমন্ত আচ্ছা, বলছি হ্যাঁ। একটু ঠিক আছে। আমাদের পড়ানো হয়েছিল যখন আমাদের আরো মানে সাবজেক্ট ছিল তখন আমাদের ফার্স্ট সেমের কথা। ওকে, বলছি স্যার রেকর্ডিংটা আপনি অফ করে দিতে পারেন। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আচ্ছা একটু কাইন্ডলি সেন্ড করে দিন মেলে হ্যাঁ, এটা হ্যাঁ